হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমার কথা? একটু কনফার্ম করবেন। আর হ্যালো। জি, শোনা যাচ্ছে। ওকে, সো আশা করি সবাই শুনতে পাচ্ছেন। তো আমরা আমাদের আজকে ক্লাসে যাই, তার আগে হচ্ছে পুরো ওভারভিউটা দিই, দেন আমাদের আমাদের মেইন যে ক্লাস সেখানে যাব। প্রথমত হচ্ছে আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল কোয়ান্টের এই তিনটে চ্যাপ্টারের উপরে, এবং সেই চ্যাপ্টারে আজকে বেসিক আমরা আলোচনা করব। দেন হচ্ছে সেই রিলেটেড হচ্ছে কেএমএফ এর যে ম্যাথগুলো আছে সেগুলো দেখবো, যেটা আমাদের সব সময়ের কাজ। যে আমরা প্রথমে হচ্ছে পুরো জিনিসটা বেসিকটা দেখি, তারপরে সেটার কেএমএফ পড়বো। 5LB আমরা দেখবো না, 5LB অলরেডি রেকর্ডিংয়ে হোমওয়ার্ক আকারে দেওয়া আছে। সো আবারও বলতেছি, আমাদের ক্লাসের প্রথমেই উচিত হচ্ছে আপনি হোমওয়ার্কটা করে আসা। আদারওয়াইজ হচ্ছে ক্লাসের মধ্যে হচ্ছে অনেকটুকু পিছিয়ে পড়বেন, আর একটা সময় পরে অনেক বেশি পিছানো মনে হবে। সো প্রথমত হচ্ছে এটা করে আসবেন, দেন আমরা আজকের ক্লাস যেভাবে কন্ডাক্ট করতেছি মনে রাখবেন সবসময় কোয়ান্ট কাজগুলো এভাবেই হবে। সো এরপরে হচ্ছে আমরা আবার ভার্বাল ক্লাসের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি আজকে, যে নেক্সট ক্লাসের কি হবে। নেক্সট ক্লাসে আপনাদের ভার্বাল ক্লাস হবে, যেখানে আপনাদের কাজ হবে হচ্ছে, অনেকেই হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসটা দেখেন নাই, মানে এই ক্লাসটা। সো এই ক্লাসটা যেটা এখানে যে সাপোর্টিং ভিডিওটা, সবার আগে এই সাপোর্টিং ভিডিও টাইপটা দেখবেন, ভার্বাল প্রকারভেদ। এই টাইপটা দেখার পরে এটা ভার্বাল, আমি এটা একটু অ্যাড করে দিই। এটা হচ্ছে যারা যারা ওরিয়েন্টেশন ক্লাস দেখেন নাই। আর বাকি এই তিনটা হচ্ছে আপনারা হোমওয়ার্ক আকারে করবেন। কাজ হচ্ছে আপনি হোমওয়ার্ক আকারে করা, মানে তিনটা ভিডিও দেখা, দেখে আপনি নোট ডাউন করে ফেলা, মানে সরাসরি নোট করে ফেলা যে কি বুঝতেছেন কি বুঝতেছেন না। দেন হচ্ছে আমাদের ক্লাস, যে মেইন ক্লাস যেটা 3 নম্বর ক্লাসে, সেখানে আমরা আসলে দিব, পড়াবো। এবং হচ্ছে সেইখানেও আমরা হচ্ছে একটা এই ভিডিওটা দেখার পর আপনাকে একটা ভিডিও থাকবে, পিডিএফ সলভ থাকবে, যে পিডিএফটার কোশ্চেনগুলো সলভ করে আসার ট্রাই করবেন, নট পুরোটা করে আসবেন, কোনো করার প্রয়োজন নাই। আপনি দেখবেন হচ্ছে এই ভিডিওর সলভ নিয়ে, হেল্প নিয়ে আপনি আসলে এটা বুঝেন কিনা, পারেন কিনা। আমরা ক্লাসে এগুলো পড়বো। সো পিডিএফটা হচ্ছে আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি। নেক্সট ক্লাসের কাজটা কি সবাই বুঝছি? না বুঝলে আবার ক্লিয়ার করেন। ক্লিয়ার সবাই? একটু কথা বলুন। হ্যাঁ, ক্লিয়ার। সো আমরা পড়াশোনাটা এইভাবে একদম ধরে ধরে প্রত্যেকটা জিনিস আপনাকে ইমপ্রুভ করা পর্যন্ত আমরা আছি, এবং এইভাবেই করব। সো নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা যেই যদি জিজ্ঞেস করে কি বলবেন হচ্ছে ডকে দেওয়া আছে। ডকে কি প্রথমে ভিডিওটা দেখবেন, মেইনলি এই তিনটা হচ্ছে ক্লাসের ভিডিও দেখে আসা, এবং এটাকে নোট করা, খাতায় অবশ্যই খাতায় নোট করে বুঝে আসা। এখানে ভার্বালের একটা বিরাট একটা অংশ পার্ট হচ্ছে আপনার ক্লিয়ার হবে। দেন সে অনুযায়ী এই পিডিএফটা সলভ করা। পিডিএফটা কিসে? পিডিএফ হচ্ছে কেএমএফ এর থেকে, মানে ভার্বালের সাপোর্ট স্ট্র্যাটেজি পড়ে আসা, কেএমএফ থেকে ওয়ার্ড, মানে কোশ্চেনগুলো নেওয়া। এখন আপনারা অনেকেই আছে যে ওয়ার্ডগুলো জানবেন না। সো প্রথম কাজ হচ্ছে আপনি গুগল থেকে এই ওয়ার্ডগুলো হচ্ছে করে ফেলা। মানে এ ধরেন কেউ হচ্ছে জিআরই গ্র্যাগমেট ওয়ার্ডগুলো পড়তেছেন না, একটু পরে বলতেছি কীভাবে গ্র্যাগমেট ওয়ার্ডগুলো আসলে পড়া উচিত। অ্যাপার্ট ফ্রম দিস, আমি যদি এখানে আসি, আপনি হোমওয়ার্কটা করার আগে আপনি চেষ্টা করবেন হচ্ছে এই যে মিনিংগুলা জেনে ফেলা। তাহলে এগুলোই কিন্তু গ্রেগে আছে কোনো না কোনো সেটে। সো আপনি মিনিংগুলো জানবেন, আমার ভিডিও দেখে লজিক অ্যাপ্লাই করা ট্রাই করবেন। না পারলে কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে ক্লাসে এসে প্রত্যেকটা লজিক শিখবো। ভোকাবুলারি কিন্তু আপনার কাজ, আপনি আস্তে ধীরে ধীরে শিখবেন। হয়তো বা আজ থেকে 3 মাস পর ভোকাবুলারি পারবেন, কিন্তু লজিকটা আজকে থেকে পারতে হবে, কালকে থেকে। সো লজিকটা যখন হয়ে যাবে তখন ওই ওয়ার্ডগুলো পারলে এমনিতেই ভালো হয়ে যাবে। সো প্রত্যেকটা ক্লাসে আমরা এই যে টিসিএসসি পড়ি, আমরা হচ্ছে রিডিং, মানে আরসি পড়ি, আমরা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিংও পড়ি। সো এইগুলো আমরা ক্লাসে সলভ করব, আমরা একসাথে বসে বসে প্রত্যেকটা জিনিস। তবে অবশ্যই আপনারা এই ওয়ার্ডগুলো জেনে আসার ট্রাই করবেন, বাসায় নিজে করার ট্রাই করবেন। না পারলে সমস্যা নাই, বাট ট্রাই করবেন। প্রত্যেকটা জিনিস ট্রাই করে আসার পর আমরা ক্লাসে করব। সো হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা এটাই, অন্ততপক্ষে 4-5টা ক্লাস করেন, দেখবেন ভার্বালের পুরো জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ভার্বালটা কী, কীভাবে করতে হয়। সো এটা হচ্ছে হোমওয়ার্ক। ভোকাবুলারি গ্র্যাগমেট 2 বলতে আমি আবার ক্লিয়ার করি, ভার্বাল ক্লাসে আরেকটু বেশি ক্লিয়ার করব। সেটা হচ্ছে আপনাদের হচ্ছে নর্মালি আমি রিসোর্স শেয়ার করছি, যেখানে আপনাদের ভোকাবুলারি পার্ট আছে গ্র্যাগমেন্টের। এখন আমরা যেটা বলছি, আমরা যদি রিসোর্সে যাই, রিসোর্সের ভোকাবুলারি পার্ট আছে, সেখানে
নর্মালি হচ্ছে গ্র্যাগমেটের ওয়ার্ডগুলোর মিনিং জানলেই হবে, সিনোনিম পড়তে হবে না। সিনোনিম পড়ার জন্য আপনাকে যে একটা পেয়ার শিট দিছি, যে শিটটা আপনাদের ডকের প্রথম ফাইলে আছে, এই যে ডকের প্রথম ফাইলে, এই শিটটা ঠুরস্ত আপনি পড়তে থাকবেন। যে আপনি খাতা খুলবেন, খুলে সুন্দর করে এর সাথে এ পেয়ার নেবেন, এটা আপডেটেড শিট। অর্থাৎ আপনি কি করবেন, আপনি যে আপনি ধরেন 5টা 10টা করে পড়তে থাকবেন। আর মেইন কথা হচ্ছে আপনি এই 26টা পেজ 27টা পেজ আপনার জিআরইতে যাওয়ার আগে ঠুটস্থ মুখস্থ আত্মস্থ থাকতে হবে যে আমি যদি দেখি যে প্রলিফেরেটের সাথে অ্যাবাউন্ড আসবে পরীক্ষায়, কিন্তু আমরা জিআরই গ্র্যাগমেট ওয়ার্ডে আমরা জানি যে প্রথম সেটটাই হচ্ছে, আমি যদি ওয়ার্ড লিস্টে যাই প্রথম সেটটা, প্রথম যে আমি হচ্ছে দিলাম এই যে প্রথম গ্রুপ 1 পড়ে আসতে বললাম, এখানে প্রথমটা কিন্তু অ্যাবাউন্ড। অ্যাবাউন্ড মানে অনেক মানুষ, পিপল। এখন দেখেন পরীক্ষা হলে অনেকগুলো এর সিনোনিম আসতে পারে, আসে, কিন্তু কথা হচ্ছে এই যে এতগুলো সিনোনিম তো আমার পরে দরকার নাই। আমার গুগলে অনেক সিনোনিম দেখাচ্ছে, এই ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম, এই জন্য আমরা এগুলোকে না করছি যে আপনার সিনোনিম এখান থেকে পড়তে হবে না। আপনি জাস্ট এটা মানে কি পড়ার ট্রাই করেন। আর হচ্ছে এই যে এসিপিআরে যেটা, সেটা অবশ্যই এই যে এখানে লিখলেন, আপনি যখন বাসায় খাতায় নেবেন অথবা এটা প্রিন্ট করে নিতে পারেন যে অ্যাবাউন্ডের সাথে, এই যে কোথায় গেল, ওই দেখলাম এই যে অ্যাবাউন্ড হচ্ছে অনেক বেশি, এর মধ্যে সিনোনিম হচ্ছে প্রলিফেরেট। অর্থাৎ আপনি হচ্ছে পরীক্ষার হলে এসির জন্য সবসময় প্রলিফেরেটের সাথে অ্যাবাউন্ডে আসবে। সো এটা মানে হচ্ছে অনেক মানুষ, পিপল, এরকম। সো এটা আপনি সুন্দর করে ফেলতে পারেন, এটা করতে পারেন। কথা বুঝে দিই কেমনে পড়তে হবে। আর আপনি চাইলে জাস্ট এখান থেকে মিনিং পড়বেন যে অ্যাবাউন্ড হচ্ছে অনেক বেশি, অ্যামরফাস হচ্ছে আকৃতিবিহীন বা হচ্ছে শেপলেস, এই টাইপের কিছু। এসটিআর হচ্ছে কঠোরতা বা ম্যানার, স্ট্রিক্ট ম্যানার। বেলায় হচ্ছে মাস্ক, এই টাইপের জিনিসগুলো পড়বেন। কথা কি বুঝতে পারছি? আপনি সব পড়তে হবে না, আপনি জাস্ট এইটা 30টা করে এরকম মিনিং পড়া। আর ভোকাবুলারিটা পড়তে হবে রেগুলার, মানে আপনি আজকে পড়ছেন যতটুকু, কালকে যখন নতুন ওয়ার্ডটা পড়বেন অবশ্যই আগেরটা একবার রিভিশন দিবেন। অর্থাৎ 30 দিন পরে আপনার প্রথম সেটটা 30 বার রিভিশন হইতে হবে। সো আমি আবারও বলতেছি যে ভোকাবুলারি জিনিসটা আপনি ভুলবেন না, বললে আপনি রোবট, যে কম্পিউটার, আপনি সব জানেন। আপনি জিআরই জার্নিটাই এভাবে যাইতে হবে, আস্তে আস্তে করে ডাউন উঠতে হবে। আপনি প্রথম দিকে সব পড়লেন, কালকে ভুলে গেলেন, আর পড়লেন না, 3 দিন বিয়ের ছুটি নিলেন, আবার এখান থেকে শুরু করতে হবে, আপনি কিচ্ছু পারবেন না, আবার এখান থেকে পড়তে হবে। সো চেষ্টা করবেন যতটুকু পড়েন ভোকাবুলারি তো আমরা ক্লাসে নিচ্ছি না, মানে আমরা হোমওয়ার্ক আকারে দিচ্ছি, বাট পড়াটা হচ্ছে আপনি ধীরে ধীরে পড়লেও যেন আস্তে আস্তে রিভিশন দিতে দিতে আগাইতে পারেন। অনেকেই আছেন যে আমি গ্র্যাগমেন্ট ওয়ার্ডটা বাই আমি তো কম, মানে এত ওয়ার্ড পরে কোলাতে পারতেছি না, তাদের জন্য বলবো অন্তত পক্ষে যদি আমি গ্র্যাগমেন্ট ওয়ার্ড নাও পড়েন, একদম বাদও দেন, কিন্তু এসি পেয়ারটা বাদ দিতে পারবেন না। আপনি কি করবেন, জাস্ট এর সাথে এর পেয়ার পড়বেন, সাথে মিনিংটা পড়ে নেবেন, দেখবেন এই এসি পেয়ার কমপ্লিট করলো, গ্র্যাগমেন্টের দেখবেন হচ্ছে 99% কমপ্লিট হয়ে গেছে মিনিংটা। কথা কি বুঝাতে পারছি? ক্লিয়ার? শুধু এসিপিআরটাই পড়েন। আর হচ্ছে আমার হোমওয়ার্ক, আপনি গ্র্যাগমেট পড়াটা বাদ রাখতে পারেন। যারা পেশা নিতে পারতেছেন না, যে আমি এই অনেকগুলো পেস লেগে যেতেছে, তারা শুধুমাত্র এসিপিআরটা ধরেন দৈনিক 20টা 30টা করে এখান থেকে পেয়ারগুলো পড়েন। এটা অবশ্যই মিনিংটার সাথে লিখে ফেলবেন, মিনিংটা এখানে লেখা নেই, মিনিংটা আপনি সুন্দর করে প্রিন্ট করে খাতায় অথবা এক্সেল শিটে কপি করে নিয়ে শিখে লিখে ফেলেন। এটা পাশাপাশি জাস্ট একসা হিসাবে যে হোমওয়ার্কটা দিব সেইগুলোর ওয়ার্ডগুলো পড়ে ফেলবেন, দেখবেন হয়ে গেছে, গ্র্যাগমেট কমপ্লিট হয়ে যাবে ব্যাচ শেষ হওয়ার সাথে সাথে। কথা কি বুঝতে পারছি? কথা ক্লিয়ার? পড়া লাগবে না, না? না, সিনোনিম পড়তে হবে না, কারণ ওই সিনোনিম, এত সিনোনিম তো আমার প্রয়োজন না। আমার সিনোনিম এসি পেয়ারের জন্য সিনোনিম পরীক্ষাতে প্রয়োজন। এখন পেয়ার হচ্ছে এত ভুলভাল সিনোনিম পড়ে পরীক্ষা হলে তো আমি কনফিউজ যে কার সাথে কে পেয়ার। আমি এই জন্য একদম প্রিসাইজ এসি পেয়ার শীট দিছি, যেখানে তার সাথে পরীক্ষা হলে সেই পেয়ারটাই আসবে, এর বাহিরে আসবেই না, গ্যারান্টি। কথা বুঝতে পারছি? পরীক্ষা হলে 100% যদি হেল থাকে, এখানে এক ক্লেম পাবেন। কথা কি বুঝছি? সো এটার মিনিংটা বুঝবেন, বুঝে আনসার করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। এখন এটা রেগুলার কাজ। এখন অনেকে আছেন এখানে যে ভাই আমি হচ্ছে আরেকটু মজার মতো করে পড়তে পারি, সেটা হচ্ছে আপনাদের গ্রুপ স্টাডি। আপনাদের এখানে 20-25 জন আছেন যারা, তারা গ্রুপ স্টাডি করবেন। সেটা কিভাবে? তারা ওয়ার্ডগুলো ধরেন প্রথম সেট পড়লেন 2 দিন লাগে বা 3 দিন লাগে, পড়ার পরে বললেন যে আমরা এখন একটা পরীক্ষার মতো করে দিব। সেটা কি? আপনি সুন্দর করে হচ্ছে জিআরই দিবেন, এটা হচ্ছে আপনার vocabulary.com-এ যাবেন, vocabulary.com, সেইখানে আপনি সুন্দর করে আপনি রেজিস্ট্রেশন করবেন, লগ ইন, সাইন আপ, যেটা ইচ্ছা করেন। করার পরে আপনি ধরেন সাপোজ আমরা যদি ধরেন আপনি হচ্ছে vocabulary.com-এ গেলেন, কেউ একজন হোস্ট আকারে নেবেন, যে আপনি হচ্ছে নিচে গেলে পাবেন, এই যে দেখেন
ক্রিয়েট এ নিউ লিস্ট, এখানে যদি আপনি চেষ্টা করেন যে আমি হচ্ছে শুধুমাত্র গ্র্যাগমেন্টের ভোকাবুলারিগুলো প্র্যাকটিস করব, গ্রুপ 1 আমার কমপ্লিট হয়েছে, আমি জাস্ট হচ্ছে ধরেন গ্রুপ 1 এরগুলো কপি করে নিলাম এখান থেকে, যে আমার এই গ্রুপ 1 সবাই পড়ছি, ধরেন এগুলো নিজের কাজ, আপনার গ্রুপ স্টাডি, যে মানে গ্রুপ স্টাডি করলে সব থেকে তাড়াতাড়ি ভোকাবুলারি পড়া যায়, কারণ হচ্ছে ওই যে পেইনটা কাজ করে কম, যে একসাথে পড়া হয়ে গেল, একটা সময় বের করেন সবার সাথে গ্রুপ স্টাডি করেন, যে একটা মানে সবাইকে রিসোর্স গ্রুপটাতে দেওয়াই আছে, কথা বলেন একজন একজন, এই যে এটা দিলাম, আপনি যদি যে একজন হচ্ছে হোস্ট যে হবেন সে লিখতে পারেন যে এটা হচ্ছে গ্র্যাগমেন্ট 1, গ্র্যাগ 1 লিখে আপনি যদি সেভ দেন, তাহলে এখন দেখেন, এখন চাইলে আপনি পরীক্ষা দিতে পারেন, আপনি চাইলে নিজে প্র্যাকটিস করতে পারেন। এই যে পরীক্ষার জন্য ভোকাব জ্যাম আছে, সো জ্যামে যদি আমি ক্লিক করি, সেখানে আমি দেখতে পারবো কি, এই যে দেখেন কোশ্চেন 10টা সিলেক্ট করলেন, ধরেন 30টার মধ্যে 10টা কোশ্চেন আসবে, নর্মাল স্পিডে আসবে, দুইটা টিমে বা 3টা টিমে সেট করতে পারেন, ধরেন 2টা টিমে সেট করলাম, আর র্যান্ডমলি ধরেন জয়েন দিলাম, এখন হচ্ছে 10, এখানে তো হাউ মেনি কোশ্চেন আসবে, ধরেন 2টা টিমে আছে, এখন 2টা টিম হলে 2জন হলেও চলবে, ধরেন আমি যদি একটা ক্লিক করি ক্রিয়েট জ্যাম, তাহলে হইলো কি, এখন ওই যে আমি গ্র্যাগমেন্ট 1-এর যে 30টা কোশ্চেন, এই কোশ্চেনটার একটা কোশ্চেন সেট তৈরি হইলো, যেখানে আমি এই লিঙ্কটা হচ্ছে আপনাদের এই কোশ্চেন এখানে দিচ্ছি, আপনারা জাস্ট একটু জয়েন দেন, আমি দেখাচ্ছি পরের কাজটা কী হবে। আমি এখানে দিয়েছি, এখান থেকে জয়েনে ক্লিক করেন, এখানে সাইন আপ করলে পরে বাসায় সাইন আপ করে নিন, এখন আপাতত অ্যানোনিমাস হিসেবে জয়েন দেন, একজন জয়েন দিলে হবে বা 2জন, লিঙ্কটা এখান থেকে, এই যে দেখেন একজন জয়েন দিয়েছেন, 2জন জয়েন দিয়েছেন, 2টা টিমে ভাগ হয়ে গেছে, এখন চাইলে আপনি এজ এ প্লেয়ার হিসেবে এখানে জয়েন দিতে পারেন। সো আপনি দেখেন 2জন হয়ে গেছে, এখন চাইলে অন্যরা জয়েন দেন আর না দেন সমস্যা, 2টা টিম হইলো, এখন যারাই হবে এভাবে 2টা টিমে বন্ডক হবে। এখন ধরে আমরা যদি দেই, দেখেন টাইম সেট আসবে, টাইমের মধ্যে এই যে এভাবে যাবে, ধরেন হচ্ছে এই সামনে হচ্ছে এই কোশ্চেনগুলো আসবে, এই সময় যাচ্ছে, তার মানে যে যত ভালো পারবে, যে কোনো একটা ক্লিক করেন, এই যে প্রথমটা ক্লিক করেন, যে টাইম সময় যেতে থাকবে, এই সময়ের মধ্যে যে তাড়াতাড়ি দিবেন তারটা পয়েন্ট বেশি তাড়াতাড়ি হবে, তার মানে যে হচ্ছে এই আনসার 2জনে দেখেন সমান হয়েছে, কেউ 50 পেয়েছে কেউ 30, অর্থাৎ হচ্ছে আপনার ব্রেন কিন্তু তখন শার্প হইতে থাকবে, যে হ্যাঁ আমি মনে করি, অনেকে ভুল করবেন তখন কি মজা লাগবে আর কি, যে তার থেকে একটু বেশি পাইতে হবে, এই মজাটার কারণে আপনি অনেক কিছু শেখা হয়ে যাবে। কথা কি বুঝাতে পারতেছি? শিখার প্রসেসটা বুঝছি? হোমোজেনাস মানে একই রকম, তাই একই রকম কোনটা বলেন? অল দ্য সেম কালার ইন সেম, প্রথমটা। সো এখন যে আগে দিছে যে পরে দিছে, তো এইভাবে হচ্ছে পরীক্ষা দিবেন, দেওয়ার পর দেখবেন এই যে ওয়ার্ডগুলো যেগুলো পড়লেন এগুলো একটা মেমোরাইজ হবে, কিন্তু আমাদের ক্লাসে আসলে এত ইস্যু যে আসলে আমরা এগুলো আপনাকে করাইতে পারবো না, স্পুন ফিডিং করাইতে পারবো না, এগুলো আপনার পড়ার কাজ। সো এটা এক্সট্রা হিসাবে সবাইকে আমি হোমওয়ার্ক এবং ভোকাবুলারি কীভাবে আগাইতে হবে ক্লিয়ার করতে পারছি, বুঝছি। এরকম 10টা কোশ্চেন আসতে থাকে, আপনি যদি 30টা আনতে পারেন এরকম পরীক্ষা দিবেন, একের অধিকবার জ্যাম দেন, বারবার জ্যাম দিলে অনেক কিছু শেখা হয়ে যায়। যেমন দেখেন এই এরকম বড় কোশ্চেন আপনার পুরোটা পড়তে হবে না, যে ওয়ার্ডগুলো আপনার সেটে আছে এটা দেন, 3 নম্বরটা দেন, যে ওয়ার্ডটা আপনার সেটে আছে সেটা হচ্ছে আনসার। সো এই যে গ্রুপ 1-এ যেগুলো আছে এটাই এখানের মধ্যে আসবে, তো আপনি ওই ওয়ার্ডটা চিনেন কিনা এটা হচ্ছে আপনার দেখার বিষয়। সো এইভাবে আপনি চিনবেন, আপনি বুঝবেন, আপনি পরীক্ষার মধ্যে একটা মেন্টালিটি তৈরি হবে অল্প সময়ের মধ্যে, কারণ যত তাড়াতাড়ি পরীক্ষা মার্ক দিবেন তত তাড়াতাড়ি আসবে। ওকে, এইভাবে হচ্ছে আপনি আপনার ভোকাবুলারিটার জ্ঞানটাকে আরও বাড়াইতে পারেন। আমি কি আবার ক্লিয়ার করতে পারছি? এটা নিয়ে কারো কোশ্চেন তো থাকবে না আর? ক্লিয়ার সবাই? কথা বলেন আপুরা। জি ভাই, জি ভাই, ওকে, ঠিক আছে। সো এখন আমি আবার বলতেছি, আমাদের লক্ষ্য হচ্ছে বিশাল, 320 প্লাস। সো আমাদের পড়তে গেলে সেভাবেই করতে হবে। আমাদের পড়াশোনার সিস্টেমও অন্যরকম বাকিদের থেকে, আশা করি অন্য কোনো মেন্টরকে এইভাবে পান নাই, মানে আমি যে ওয়েতে ট্রাই করতেছি। সো এইখানে পুরোপুরি যেমন হচ্ছে আমরা আজকের ক্লাসের রেকর্ডিংটা এই জায়গায় পাবেন, সবাই কোশ্চেন করেন না যে কোথায় কোথায়, মেইন ক্লাস 2-তে এইখানে পাবেন, 3 নাম্বার ক্লাস এখন হয় না, হইলে এখানে পাবেন। আর এগুলো হচ্ছে আপনার নেক্সট ক্লাসের কাজ, এগুলো কমপ্লিট করা আসা আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব বলতে পারেন, যে আমি কোর্সে ভর্তিছি, টাকা উসুল করতে গেলে হোমওয়ার্ক করে আসতে হবে, ক্লাসে আসলে খুব একটা ইফেক্ট হবে না। এই যে আজকে ক্লাস করলে বুঝবেন যে আমরা আসলে 5LB-তে যাবোই না। হোমওয়ার্ক ক্লিয়ার, ভোকাবুলারি ক্যান, এখন আমরা আমাদের আসলে মেইনলি ক্লাসে ঢুকবো। সো আজকের ক্লাস ছিল হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের এরিথমেটিকের যে বেসিক পার্ট নিয়ে, যেটা আসলে জিআরইর প্রত্যেকটা পার্টে লাগে বা প্রত্যেকটা জায়গায় আমি বলতে পারি ইউজ করতে হবে। সো এর মধ্যে হচ্ছে জিআরই কোশ্চেন প্যাটার্নে আমি যদি বলি জিআরইতে কোশ্চেন কীরকম আসে, মানে কোয়ান্টের কোশ্চেন কীরকম আসে, এটা আগে জেনে নিই, তারপরে আসলে আমার বুঝতে হবে। সো আমি যদি একটু দেখতে চাই,
আচ্ছা, একটা কোশ্চেনকে যদি দেখি আমরা, শুধু কোয়ান্টটা দেখি, ভার্বালটা আমরা ভার্বালের ক্লাসে আর একটু দেখব। দেখেন, একটা ধরনের কোশ্চেন আছে যে কোয়ান্টিটিভ কম্পারিজন, এই যে এটাকে বলতেছি আমরা কোয়ান্টিটিভ কম্পারিজন, যেখানে দুই পাশে দুইটা কম্পারিজন আছে, অর্থাৎ এর সাপেক্ষে তুলনা করতে হয়। দুইজনকে যদি যে কোনো পেরিমিটারে, মানে আপনার সবসময় সত্য হয় যে সবসময় দুইটার আনসার সমান হবে, তখন আনসার সি, সমান হইতেই হবে। যদি কোনো একটা কারণে আনসারটা ধরেন একবার সমান হয়েছে, কোনো একটা কারণে আনসারটা এদিক সেদিক হয়েছে, সে বড় হয়ে গেল অথবা সে বড় হয়ে গেল, তখন এটাকে বলে ফ্ল্যাকচুয়েট করা আনসার, তার হচ্ছে চরিত্র ভিন্ন, তখন আমরা আনসারটা হয় যে ডি। অথবা আমি কোশ্চেনটাকে সলভ করতেই পারবো না, তখন আনসার হয় ডি। এই টাইপেরটাকে বলা হয় কোয়ান্টিটিভ কর্ম। যদি দেখি যে সবসময় এ বড় আসে সবসময়, তখন আমার আনসার এ। যদি দেখি সবসময় বি বড় আসে, তখন আনসার বি। উপরে থাকে শর্ত, এই শর্ত অনুযায়ী এই দুইটাকে কম্পারিজন করতে হয়। এটাকে আমরা বলতেছি কোয়ান্টিটিভ কম্পারিজন। এটা প্রথম পার্টে 4টা আসবে। কয়টা আসবে? প্রথম পার্টটাই মনে মেমোরাইজ করেন কয়টা? আপনি সব সময় পরীক্ষাতে 4টা পাবেন। প্রথম 4টার মধ্যে আরো শর্টকাট হ্যাক শেখায়। 4টার মধ্যে একটার আনসার সবসময় ডি হয়। তার মানে যদি প্রথম 3টার মধ্যে ডি না আসে, আনসার আরেকটা কি হবে? অবশ্যই কি আমাদের অ্যানালাইসিসে ডি হবে, ডি পাবোই। তার মানে এটা একটা হ্যাক্স। আবার একটা সি থাকবে, একটা ডি একটা সি থাকেই, এটা থাকেই। সো এটা আমরা অনেকগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম। তার মানে আপনি যদি দেখেন 2টা ডি আসছে প্রথম সেকশনে, ধরে নেবেন আপনার আনসার ভুল আছে, আপনার একটা না একটা আনসার, যে কোনো একটা আনসার ভুল হয়েছে। এটা হচ্ছে আপনার অভিজ্ঞতার আলোকে তৈরি হবে। এরপরে এগুলোকে বলা হয় রিয়াল ম্যাথ, অর্থাৎ আপনি ম্যাথ করবেন, সলিউশন আনসার দিবেন, 5টা অপশন থাকে। আর সব থেকে বেশি ভুল হবে, সব থেকে বেশি কোশ্চেন ইজি হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন, কিন্তু ভুল সব থেকে বেশি এখানে করবেন। কারণ আপনি যদি কর্নার কেসগুলো, মানে কোন কারণে আনসারটা ডি হইতে পারে এটা গেস না করতে পারেন, তখন কিন্তু আনসার হবে, মানে আপনার ভুল হবে। কারণ হয়তো আনসার সি আসছে, কোনো একটা ভ্যালুর জন্য আনসার ডি চলে গেল, তখন কিন্তু সমস্যা। এই জন্য আপনার অবশ্যই এখানে খুব নজর দিতে হবে, এবং এখানেই সব থেকে বেশি ভুল করে। 3টা কোশ্চেন আসবে হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন, এটা প্রথম পার্টি, অন্য জায়গায় আসবে না। আমরা এগুলোকে এত ভালোভাবে পড়বো, দেখবেন ডাটা ইন্টারপ্রিটেশন সব থেকে সহজ লাগবে কোর্সের পরে, মাঝামাঝি চলে যাওয়ার পরে। ডাটা ইন্টারপ্রিটেশন আসে 3টা হচ্ছে একটা সেট থাকে, তার আন্ডারে 3টা কোশ্চেন থাকে। তারপরে একটা আছে নিউমেরিক্যাল মেথড বা নিউমেরিক্যাল এন্ট্রি, একটা কোশ্চেনের আনসার বসাইতে হয়। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে রিয়াল ম্যাথ আসে 2টা, এরকম 2টা বা 3টা এরকম শেষ। সো এই টাইপের ম্যাথ, তার মানে টাইপে মেনলি রিয়াল ম্যাথ বা ম্যাথ করার মতো আনসার বসাইতে হবে। আপনার হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন, আপনার কোয়ান্টিটিভ কম্পারিজন, আর হচ্ছে নিউমেরিক্যাল এন্ট্রি, আর এক্সট্রা একটা প্রথম সেকশন আছে, দ্বিতীয় সেকশন 2টা আসে। এটা হচ্ছে একের অধিক আনসার হতে পারে, মানে একটা রেঞ্জের মধ্যে আনসার হতে পারে একের অধিক। কথা কি বুঝতে পারছি? কথা ক্লিয়ার? তার মানে আমাদের যদি আমরা কোয়ান্টিটিভ কম্পারিজনে অ্যাকুরেসি বাড়াইতে চাই, তার মানে আমাদের অবশ্যই অনেক কিছু খেয়াল রাখতে হবে, যেন কখন আনসারটা ডি হয়ে যায়। এই জিনিসগুলো আমাকে মাথার মধ্যে রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? কোশ্চেন কি টাইপের আসে? জি। দ্বিতীয় পার্টে কখনো ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন আসে না, ওই বাকি সব আসে, ওই যে 5টা আসে কোয়ান্টিটিভ কম্পারিজন, বাকিগুলো রিয়াল ম্যাথ, জিওমেট্রি মিলে আসে। ওকে, সো কোশ্চেন প্যাটার্ন জানলাম। তার মানে আমাদের এখন ভালোভাবে যে যাই শিখি না কেন, ভালোভাবে অ্যানালাইসিস করে শিখতে হবে, যেন আমার ডাটা মানে কি বলে কোয়ান্টিটিভ কম্পারিজনের ঝামেলা না হয়। এই জন্যই আমাদের আসলে একদম বেসিক থেকে যাইতে হয়, এবং আমরা আজকে পড়বো একদম বেসিক থেকে। যারা ভিডিও দেখে আসছেন তাদের জন্য জাস্ট রিভিশন হবে। সো এটাই হচ্ছে কথা। সো মেইনলি আমাদের যে প্রথমগুলো হচ্ছে, আমাদের এই যেমন 2টা কোয়ান্টিটিভ কম্পারিজন দেওয়া আছে, কোয়ান্টিটিভ এ, কোয়ান্টিটিভ বি। এখানে যেহেতু এখানে একটা ভেরিয়েবল ধরেন এক্স বের করতে হবে, এখানে ধরলাম 5, এখানে কোনো একটা জিনিস শর্ত মতো দিয়ে দিছে, এখানে কোনো কিছু দিয়ে দিছে যে এক্স হচ্ছে একটা কি, এক্সের একটা পরিচয় দিতেছে। সো ওই সময় যদি আমরা ডিসিশন নিতে পারি যে এক্স একটা কি, পরিচয়টা যদি এই পরিচয়টা ঠিকঠাক করে জানতে পারি, তাহলে কম্পারিজন করতে পারবো। এই জন্য আমাকে এক্সকে আসলে জানতে হবে, এক্স আসলে একটা সংখ্যা কী কী হইতে পারে। একটা সংখ্যা হইতে পারে আমরা ইন্টিজার হইতে পারে, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার রেঞ্জ হইতে পারে, কোনটা হইতে পারে? এখন আমরা যদি জানি যে অনেক সময় বলা থাকে যে উপরে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, আবার অনেক সময় বলতে পারে উপরে এক্সটা হচ্ছে আমার হোল নাম্বার, মানে চেক করার জন্য আর কি। তো আমার তো হচ্ছে অনেকগুলো এই জিনিসগুলো জানতে হবে, যে ন্যাচারালকে, হোলকে, আমার জানতে হবে ইন্টিজারকে, আমার জানতে হবে নেগেটিভ ইন্টিজারকে বা পজিটিভ ইন্টিজারকে, আমার জানতে হবে হচ্ছে আপনার এগুলো জানলাম। এবং হচ্ছে আমার জানতে হবে ধরেন হচ্ছে দশমিক বা দশমিককে আমরা হচ্ছে এখানে ফ্র্যাকশন ভ্যালু বলতে পারি, এটা জানি। সো এইগুলো যদি জানি,
তাহলে আমি আসলে ওই কম্পারিজনটা করতে পারবো এক্স্যাক্টভাবে। আচ্ছা, ন্যাচারাল নাম্বার কি দেখেন, ন্যাচারাল নাম্বার হচ্ছে যে সংখ্যাগুলো এক থেকে শুরু হয়েছে এবং সেটা পজিটিভ সংখ্যা হতে হবে। তার মানে এক্সকে যদি আমি ন্যাচারাল বলি, এক্সের ভ্যালু অবশ্যই শুরু হতে হবে এক থেকে, সেটা পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তার মানে আমি যদি এখানে ন্যাচারাল নাম্বার ভাইবা যদি আমি নেগেটিভ চেক করি বা দশমিক চেক ভগ্নাংশ চেক করি, তখন কিন্তু সমস্যা। সো এক থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বার হচ্ছে ন্যাচারাল নাম্বার। কথা কি বুঝতে পারছি? কথা ক্লিয়ার? ফ্র্যাকশন নাম্বার ন্যাচারালের মধ্যে আসবে না, তাই না? ফ্র্যাকশন আর এক থেকে শুরু হবে ইনফিনিটি পর্যন্ত সবগুলা ন্যাচারাল যদি বলি, ঠিক আছে? শুরুটা হবে এক থেকে এবং এটা পজিটিভ হতে হবে। ক্লিয়ার? মানে 1.5 1.60 এরকম এগুলো ন্যাচারাল নাম্বার। সবাই কি বুঝতেছি? একটু কনফার্ম জি করেন, আমি ভাই। তো বুঝতেছি না, আপনাদের কথা শোনা যাচ্ছে না। হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। সো আমার ন্যাচারাল নাম্বার কাউন্টিং হবে কোথা থেকে? এক থেকে শুরু হবে একদম ইনফিনিটি পর্যন্ত। এর মধ্যে পার্থক্য কি? হোল নাম্বারে ডিফারেন্স হচ্ছে হোল নাম্বারে। তাহলে হোল নাম্বারটা কি? জিরো সহ এখানে ফ্র্যাকশন থাকবে না। 0 থেকে শুরু হবে। না না, ফ্র্যাকশন থাকবে, জিরো থেকে জিরোটা সেখানে ইনক্লুড থাকবে। ন্যাচারাল নাম্বার কিন্তু এখানে ইয়েতে গেল, তো তার মানে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 এগুলা, ঠিক আছে? আর হোল নাম্বারে অবশ্যই 1 2 3 4 সব থাকবে, ইনক্লুডেড হচ্ছে জিরো থাকবে। তার মানে আপনি যদি এখন পরীক্ষা হলে প্যাচ লাগিয়ে ফেলেন জাস্ট ন্যাচারাল নাম্বার এবং হোল নাম্বার, আপনি ধরেন ন্যাচারাল নাম্বার দেওয়া আছে এন এর ভ্যালু, এনকে বলছে ন্যাচারাল নাম্বার, আপনি কি করলেন 1 থেকে 2 থেকে চেক করলেন, দেখলেন আনসার সি, সবসময় সি আসতেছে। জিরোর জন্য কিন্তু মানে আপনি জিরো চেক করলেন, তখন দেখতেছেন আর আনসারটা চেঞ্জ হচ্ছে, আপনি ডি বসাই দিলেন, কিন্তু এটা কিন্তু ছিল হোল নাম্বারে, তো আনসার কিন্তু অনেক পার্থক্য হয়ে যাবে, বি এর জায়গায় সি এর জায়গায় ডি হয়ে যেতে পারে, এই একটু ডিফারেন্সের জন্য। কথা কি বুঝতে পারছি? ইন্টিজার হচ্ছে অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা হতে হবে, সেটা বলছে। এখন পূর্ণ সংখ্যা কিন্তু পজিটিভ থেকে একদম নেগেটিভ সবই, শুধু পজিটিভ চিন্তা করলে হবে না, একদম মাইনাস ইনফিনিটি থেকে অর্থাৎ পূর্ণ সংখ্যা ইনফিনিটি পর্যন্ত, সেখানে জিরো কিন্তু একটা ইন্টিজার। যখন আমি পজিটিভ ইন্টিজার বলবো তখন শুরু হয় সেটা 1 থেকে। কথা কি বুঝাইতে পারছি? পজিটিভ ইন্টিজার যখন বলবো তখন সেটা ন্যাচারাল নাম্বারের দিকে বিহেভ করে সেটা। তবে ইন্টিজার কিন্তু যখন বলবে অবশ্যই কিন্তু সেটা পজিটিভ নেগেটিভ যে কোনো হতে পারে। যদি এক্সকে কোনো কিছু বলে না থাকে যে এক্স কিচ্ছু না, তখন ধরে নিতে হবে সে সব, সে পূর্ণ সংখ্যা হইতে পারে, সে ভগ্নাংশ হইতে পারে, সে নেগেটিভ হইতে পারে, সে জিরো হইতে পারে, সব হইতে পারে। আমাকে সবগুলো জিনিস, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা জিরো, একটা পূর্ণ সংখ্যা, সব চেক করে দেখতে হবে আসলে আমার কোনো কর্নার কেস বের হয়ে যায় কিনা, তাহলে কিন্তু আনসারটা ডিতে চলে যাবে। কথা কি বুঝছি? কথা ক্লিয়ার? জি। জি সো এবার হচ্ছে আমরা চিনলাম, এখন আমরা হচ্ছে ম্যাথের দিকে যাই। প্রথম জিনিস যেটা আমরা, যেটা নর্মাল জিনিস, যে আমরা আমি একটা যে পজিটিভ ইন্টিজার বলছেন জিরো থাকবে তাই না? জিরো থাকবে না পজিটিভ ইন্টিজারে। হ্যাঁ ওকে। সো আমরা যদি বলি ওই যে আমরা এগুলো ধাপে ধাপে ঢুকে, আমরা যদি অনেক সময় বলা থাকে যে একটা ইন্টিজারের ভিতরে একটা রেঞ্জ দিলাম, এই রেঞ্জের মধ্যে কয়টা সংখ্যা আছে, বলি যে আমরা 1 থেকে ধরেন হচ্ছে 780 পর্যন্ত, 700 ধরেন, 780 না দিয়ে হ্যাঁ 780 দেয়, আচ্ছা 780 থেকে আচ্ছা 870, এর ভিতরে কয়টা সংখ্যা আছে বা কয়টা ইন্টিজার আছে, এই জিনিসগুলো, এটাকে আমরা হচ্ছে দুই রকমভাবে জানি কতগুলো আছে। এগুলো পরবর্তীতে অনেক অন্য মেথড ঢুকবে, বাট আমরা সহজভাবে শিখি। এর মধ্যে দুইটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইনক্লুসিভ আর একটা হচ্ছে এক্সক্লুসিভ। তো ইনক্লুসিভ জিনিসটা মানে কি? ইনক্লুসিভ জিনিস হচ্ছে প্রথম যার রেঞ্জ থেকে শুরু হয়েছে এবং শেষ তারা ইনক্লুডেড এই রেঞ্জের মধ্যে। এক্সক্লুসিভ হচ্ছে প্রথম দুইটা বাদ। সো এই ক্ষেত্রে বলে না যে ক্লাসের মধ্যে 1 থেকে 70 পর্যন্ত কতজন মানুষ আছে, এইটাই আর কি। তো আমরা যেমন যদি ছোটো করে ধরি 1 থেকে 10-এর মধ্যে কয়টা সংখ্যা, সূত্রটা হচ্ছে মেইনলি যে ফর্মুলাটা যেটা, সেটা হচ্ছে আমরা জাস্ট লাস্ট মানে সর্বশেষ, লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1, এটা হচ্ছে ইনক্লুসিভের ক্ষেত্রে। তাহলে যদি দেখি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা হচ্ছে লাস্ট হচ্ছে 10 মাইনাস 1 প্লাস 1, তো আলটিমেটলি 1 1 কাটা 10, তাহলে 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা আছে আমি জানি। এক্সক্লুসিভের ক্ষেত্রে সূত্রটা দাঁড়ায় হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট মাইনাস 1, যেমন হচ্ছে 10 মাইনাস 1 মাইনাস 1, তার মানে 8টা। তাহলে এই দুটো যদি বাদ দিই তাহলে 8টা সংখ্যাই থাকে। বাট সূত্রটা হচ্ছে এটা, যদি আমার কোনো একটা রেঞ্জের মধ্যে কতগুলো সংখ্যা আছে বলে এবং সেটা সিরিয়ালি থাকে, এই রেঞ্জের মধ্যে কতটা আছে বলে দেয়, যেমন হচ্ছে আপনাকে
663 থেকে এরকম বলে দিলে হচ্ছে 700 ধরেন 7। এখন আমি কিন্তু বসবো না গুনে গুনে, আমি জাস্ট হচ্ছে এই প্যাটার্নে বসাবো, আমি এর ভিতরে কয়টা আছে বলে ফেলবো। কথা কি বুঝছি? বুঝতেছি? জি ভাই। ওকে, দেন হচ্ছে আমরা যদি আরেকটু যাই, সেটা হচ্ছে যে এখন আমরা হচ্ছে এখান থেকে একটু বেরোই, সেটা হচ্ছে যে ওকে, সেটার আগে আমি একটা স্লাইডে ওপেন করি, সেটা হলে সুবিধা হয় আমাদের আগের ব্যাচের। ওকে, তাহলে নাম্বার অফ ইন্টারভাল পর্যন্ত আমাদের গেল। এবার হচ্ছে আমার নাম্বার অফ ইন্টারভালে সাম চিন্তা করতে পারে যে যোগফল। তো 1 থেকে ধরেন হচ্ছে অনেক সময় বলে 1 থেকে 10 পর্যন্ত যোগফল কত, বা 1 থেকে হচ্ছে আমরা হচ্ছে 70-এর যোগফল কত, অথবা বললাম হচ্ছে 2 থেকে 100 যোগফল কত, সবগুলো সংখ্যার আর কি। আবার অথবা বললাম 2, 4, 6, 8 এরকম করতে করতে ধরেন হচ্ছে 102-এর সবগুলো যোগফল কত। আবার বললাম 1, 3, 7 এরকম করতে করতে ধরলাম হচ্ছে আমি 103-এর যোগফল কত। আবার এটাও বলতে পারি মানে যে হচ্ছে 7, 14 তারপর 3 সাথে 21 এরকম করতে করতে বললাম হচ্ছে 800 ধরেন 511 বা 501 এটা বললাম। সো সবগুলো যোগফল কত, এরকম একটা প্যাটার্ন অনুযায়ী যোগফল চাইতে পারে, যে কোনোটাই চাইতে পারে। আমার এটা জানতে হবে। তার মানে সামের সূত্রগুলো যদি একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল হয় এবং এটা 1 থেকে শুরু হয় অবশ্যই, এবং সেটা যদি পর হয় এবং ইন্টারভ্যাল মানে হচ্ছে 1, 2, 3, 4 এরকম অবশ্যই শুরু হতে হবে 1 থেকে, তখন আমরা যে সূত্রটা ইউজ করতে পারি সবার জন্য সেটা হচ্ছে n × n+1 / 2। অবশ্যই সূত্রটা ইউজ করতে গেলে সংখ্যাটার শুরুটা হইতে হবে 1 থেকে এবং সেটা পর হইতে হবে। এই পরপর ওয়ার্ডটাকে আমরা বলি হচ্ছে কনজিকিউটিভ, ওয়ার্ডটাকে আমরা বলি কনজিকিউটিভ, অর্থাৎ একটা ধারা, পরপর ধারা 1, 2, 3, 4 এরকম একটার পর একটা। এটা যদি শুরু হয় সংখ্যাটা 1 থেকে, তখন সূত্রটা এটা দিলে সরাসরি হয়ে যাবে। যেমন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত, 10, n হচ্ছে সংখ্যা কয়টা, 10টা আছে, 10 + 1 11 / 2 অর্থাৎ 5, 11, 55। এটা কখন আমি আবার বললাম 1 থেকে 70 বললে 70 × 71 / 2। কথা কি বুঝাইতে পারছি? কখন ইউজ করব? ভাই 1 থেকে শুরু হবে। সংখ্যা যদি 1 বাদে বা বাকি যাই হোক না কেন, অথবা 1 সহটাও করতে পারবো, বাকি যে কোনো সামের জন্য আমরা আসলে ধারার একটা সূত্র শিখবো, যেটা দিয়ে আমরা আসলে সব ধরনের সামের ফর্মুলা করব। এই জন্য আমরা একটা ফর্মুলাই শিখবো, সেটা ওই যে লাস্টের যেভাবে শিখলাম। সো এটা কি করব, লাস্ট ভ্যালুটার সাথে ফার্স্ট ভ্যালু যোগ করব, সেটা 2 দিয়ে ভাগ দিব, ইনটু লাস্ট মাইনাস ফার্স্ট / d ইনটু +1। এই সূত্রটা ইউজ করবো সবার জন্য। এটা কি বললাম, এটা মানে হচ্ছে এই যে দেখেন 2 থেকে শুরু হয়েছে 100 পর্যন্ত, তার মানে জিনিসটা লাস্ট ভ্যালুটা হচ্ছে 100, ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 2 / 2। এই সংখ্যাটার সাথে লাস্ট ভ্যালুটা হচ্ছে 100, এটা হচ্ছে 2 / নিচে হচ্ছে ডিস্টেন্সটা, যেমন এখানে ডিস্টেন্স মাত্র 1 করে 2, 3, 4, নিচে 1 দিব +1। এটা যেটা করব সেটাই তাদের সাম। যেমন এটার ক্ষেত্রে কি করতাম, এটা করতাম এরকম যে লাস্ট বিল হচ্ছে 102, ফার্স্ট বিল হচ্ছে 2 / 2, এই সংখ্যাটার সাথে লাস্ট 102 - 2 / নিচে দেখেন 2 এর থেকে 2 ডিস্টেন্স, প্রত্যেকটা 2 করে বাড়ছে, জাস্ট ডি এর ভ্যালুটা ডিস্টেন্সটা কি এটা বসাই দিব। সো সেম জিনিস এখানে, জাস্ট ডিস্টেন্স বসাবো 7। কথা কি বুঝতে পারছি? কথা ক্লিয়ার? জি ভাইয়া। সো এই সূত্র ওই এক একটা করতে হতাম। সো এক একটা আমরা নর্মালি 1 থেকে শুরু হলে n × n+1 / 2 যখন করবো আমাদের জন্য সহজ হয়ে যাবে, আমরা করে ফেলবো। সবাই বুঝছি সাম বললে সাম কেমনে করব? ভাই একটা কোশ্চেন ছিল, বলো। ভাই সামের ক্ষেত্রে কি এমন কি কখনো আসছে যেমন 1 থেকে শুরু না হয়, যেমন 3 থেকে শুরু হইলো, বাট এই ডিস্টেন্স গুলো সমান না, ডিসটেন্স সমান যেমন না হলে 3, কখনো 4? ফর্মুলা হয়? আমার প্রশ্ন হচ্ছে দেখেন, ধরেন না ভাইয়া। ডিসটেন্স সমান না হলে কখনো কি ফর্মুলা হতে পারে? না। না ভাইয়া। এখন এইরকম ডিসটেন্স সমান না আসে না, আসলে 2-3টা বা 4টা আসলে যেটা আপনি করতে পারবেন, সময়টা ওইভাবে কিল করবে না, এরা এইভাবেই বুঝে দিবে, ঠিক আছে? আসতে পারে, বাট হচ্ছে এটা ওই রকম দিবে না যে আপনি 1 থেকে 70 পর্যন্ত করেন অনেকগুলো ভ্যালু দিয়ে বলে এরকম না। ডিসটেন্স যখন হচ্ছে কোনো জিনিস পর বা একটা সিকোয়েন্স মেনটেন করে, তখনই কিন্তু ফর্মুলা আসে, কারণ ফর্মুলা একটা প্যাটার্ন মেনটেন করে, রাইট?
সো জি ভাইয়া। আপনি যদি প্যাটার্নের বাইরে চলে যায় তখন আপনাকে ওইভাবে যোগ করতে হবে। এখন ওই যোগ করার জন্য যদি ম্যাথটা ক্যাপাবল হয় তারা দিবে, হয়তো বা ক্যালকুলেটর ইউজ করতে হতে পারে, কারণ আমরা জানি পুরো জিআরিতে 3 থেকে 4টা ম্যাথে ক্যালকুলেটর ইউজ করতে হবে, একটু সময় নিতে হবে, কারণ পাজেল ম্যাথে ওই ম্যাথের ওই সময়টা হয়তো বা সে যোগ করে দিয়ে নিতেছে আপনার, সেটাও আপনার বুঝতে হবে। এটা সিচুয়েশনের উপরে। হুম, ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভাই, যদি হচ্ছে গুণোত্তর ধারার কোনো প্যাটার্ন দেন, সেই ক্ষেত্রেও কি এই সূত্র ব্যবহার করব না এটাই তো অন্যটা? এখন আনসার দিলাম। কি বলছি বলেন ভাইয়া, কি বলছি বলেন তো? উনি বলেছেন, ভাইয়া যদি না না, ভাইয়ের আনসারটা শুনেন তারপরে বলেন। হ্যাঁ, আমি কি বলছি ভাইয়া? যদি যদি ডিস্টেন্স সমান না হয় তাহলে ওরা এমন ম্যাথ দিবে, উম, না যে একদম একটু টাইম কিল হবে, অর্থাৎ এক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করতে হবে। ক্যালকুলেটর ইউজ না করলে ব্রেনে করবেন, কথা কি বুঝছেন? হ্যাঁ, নাহলে ব্রেন একটু কিন্তু টাইমটা কিল ওইটা হবে। এরকম হবে না যে আপনাকে 100টা ভ্যালু বসাই দিবে, যোগ করতে বলবে, কিন্তু সূত্র অনুযায়ী 100টা দিতে পারি। কিন্তু ধরেন 1 থেকে 1 লাখেরও যদি বের করতে বলে 2 থেকে 2 4 6 এরকম 1 লাখ পারবেন না এখন? বুঝতে পারছি? সবাই কনফার্ম করেন, বুঝছি? জি ভাইয়া। বুঝছি। ওকে। দেন হচ্ছে ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল হচ্ছে অনেক সময় বলে দেয় যে এই এতর মধ্যে 5-এর গুণিতক কয়টা আছে, বা হচ্ছে 10-এর গুণিতক মানে 10টা ভিতরে 5 আছে কয়টা, মানে 5 দিয়ে ভাগ যায় এরকম কয়টা আছে। এটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে মাল্টিপল অফ ইন্টারভ্যাল। এটা বের করার সূত্র হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, জাস্ট এজ ইট ইজ, যে এটা সেম সূত্র, লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডি। ডি বলতে হচ্ছে যেটা দিয়ে ভাগ করতে হবে প্লাস 1, সূত্র এটা। সো এই ইন্টারভ্যালে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডি প্লাস 1 যখন করব, যে দুই পাশে কম্পারিজন থাকবে, যে 5-এর গুণিতক বা কোনটা বড় কোনটা ছোট এটাও করতে পারি। 5-এর গুণিতক কয়টা 5 আছে ভিতরে বের করার জন্য লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডি, ডি মানে হচ্ছে 5 দিয়ে ভাগ করে প্লাস 1 করলে ইন্টিজার যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 5-এর গুণিতক, ততগুলো 5-এর গুণিতক আছে। সো এটা হচ্ছে কথা, মানে এখানে 7-এর গুণিতক হতে পারে, 10-এর গুণিতক হতে পারে, দুর্নীত বলতে কি 10 দিয়ে ভাগ যায়, বা 10-এর গুণিতক কয়টা আছে, যেমন এখানে যেমন হচ্ছে 20 25 এইগুলো আর কি। তো এরকম কয়টা সংখ্যা আছে এটা বের করার সূত্র হচ্ছে এটা, কথা বুঝছি? ক্লিয়ার? বুঝতে জি পারছি। ভাইয়া। ওকে। দেন আমরা আসলে আমাদের মেইনের ইয়েগুলোতে যাই, যেগুলো আমাদের ওয়ার্ডগুলো, নতুন নতুন ওয়ার্ড যেগুলো আমরা জানতে হয় বা দরকার, সেটা হচ্ছে ফ্যাক্টর, ফ্যাক্টরস, প্রাইম ফ্যাক্টর, এগুলো বহুত জিনিস। আচ্ছা, ফ্যাক্টর জিনিসটা কি? ফ্যাক্টর জিনিসটা হচ্ছে একটা সংখ্যাকে, যে সংখ্যা দিয়ে, ধরুন একটা সংখ্যা যা যা যেগুলো দিয়ে দিয়ে ভাগ করা যায় সেগুলো ফ্যাক্টর। ধরুন 10কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি, 10 দিয়ে ভাগ করতে পারি, এই সবগুলোই ফ্যাক্টর, এবং একত্রে এদের বলতেছি আমরা ফ্যাক্টরস। আর 10কে শুধুমাত্র যাকে ভাগ করলে ভাগশেষ 1 থাকে সেটাকে আমরা বলতেছি ডিভাইজর। যেমন 10কে 10 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে যে 1 থাকতেছে, সো এটা হচ্ছে আমার ডিভাইজর। তো 10টা হচ্ছে আমার ডিভাইজর, সো এটা আমার লাগে না, আমার দরকার ফ্যাক্টরগুলো। এখন একটা সংখ্যাকে যেগুলো ভাগ করা যায় সেগুলো সবই ফ্যাক্টর। তো এই যে আমি যদি দেখি, আমি যদি ধরেন 100 বলি, 100কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, তারপরে 4 দিয়ে ভাগ করা যায়, এরকম অনেকগুলো আছে। এখন আমি কি কোনো বসে বসে বের করব? পরীক্ষা হলে তো এরকম হয় না, পরীক্ষা হলে বলবে সরাসরি 3600 এর ফ্যাক্টরস কয়টা, ফ্যাক্টরস কয়টা সংখ্যা সরাসরি। যেমন আমি 10-এর জন্য পেয়ে গেছিলাম এরকম, যে 10-এর জন্য আমরা পাইছিলাম 1 2 5 10, 4টা। এখন আমি 3600-এর জন্য 1 লাখের জন্য তো বসে বসে এইভাবে করতে পারবো না, কোনটা ভাগ যায়, এই যে করতে পারবো না, এইটার যে সিস্টেমেটিক আমরা হচ্ছে বের করে আনা, সেটাকে আমরা বলতেছি ফ্যাক্টরাইজেশন। এখন ফ্যাক্টরাইজেশন কি? ধরেন একটা সংখ্যা 100, 100কে আমরা এমন ক্ষুদ্র অংশে ভাঙবো যেটাকে প্রাইম আকারে নিয়ে আসবো, একদম প্রাইম আকারে নিয়ে আসবো, যেন ওই সংখ্যাটাকে আর ভাগ করা না যায়, তখন আমরা আসলে ফ্যাক্টরাইজেশন বের করি। যেমন 100কে যদি আমি ফ্যাক্টরস বের করতে চাই, যেমন আমরা এখানে দেখতে পারি নিচে 100কে ভাঙতে পারি কি 10 × 10, আর 10কে ভাঙতে পারি 5 × 2, 5 × 2, একদম প্রাইমে চলে আসছে সংখ্যাগুলো, অর্থাৎ 5 একদম নিচে চলে আসছে। ধরেন 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, অর্থাৎ সংখ্যাটা এমনভাবে আসছে যে প্রাইম সংখ্যা। তো 100কে আমি প্রাইমে নিয়ে আসছি, আর ভাঙা যায় না। এইবার যে পাওয়ার এটা আছে, এই জিনিসটাকে আমরা জাস্ট 5 আসছে 2টা, 2 আসছে 2টা, এই অবস্থায় আনার পরে আমরা এখন ডিসিশনে আসতে পারি। এই যে ভাঙছি, এই নামটাকে বলতেছি প্রাইম ফ্যাক্টরাইজেশন। তার মানে প্রাইম ফ্যাক্টরাইজেশনকে এই যে একটা সংখ্যাকে ভেঙে আসা। যেমন আমি যদি 3600 ভাঙতে চাইতাম, 3600 কী করতে পারি, যে 36 × 100 করতে পারি, তাহলে এখানে 36কে দেখা যায় যে 6 6 36, আর এখানে 10 10, তাহলে আলটিমেটলি 3 দুগুণে 6, এটাও 3 দুগুণে 6, এটা 5 2 5 2। তার মানে আলটিমেটলি আমি যদি লিখি যে 3 আছে 2টা,
2 আছে চারটা, 5 আছে দুইটা। এই যে ক্ষুদ্র অঙ্ককে নিয়ে আসলাম, এটাকে বলতেছি প্রাইম ফ্যাক্টরাইজেশন। এইটুকু বুঝছি না সবাই? জি ভাই বুঝছি। আচ্ছা, আর এবং এই যে ক্ষুদ্রগুলা, এই যে নিচে প্রাইমগুলাকে নিয়ে আসতেছি, এগুলাকে বলা হয় প্রাইম ফ্যাক্টর। তো প্রত্যেকটা জিনিস এক একটা ফ্যাক্টর, ঠিক আছে? আর একত্রে বলতেছি ফ্যাক্টরস। ক্ষুদ্র প্রাইমগুলো যেগুলো আসছে, অর্থাৎ 5 এবং 2, এই সংখ্যার প্রাইম ফ্যাক্টর হচ্ছে 5 এবং 2, দুইটা। এই সেটের প্রাইম ফ্যাক্টর আছে 3, 2, 5, তিনটা। এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর। ফ্যাক্টরাইজেশন, প্রাইম ফ্যাক্টর, ফ্যাক্টর, এগুলা ওয়ার্ডগুলো কি বুঝছি? ক্লিয়ার? এটা একটু জি আরেকটু ভাইয়া। বলতে ভালো হয়। কি বললে ভালো হয় বলেন? ফ্যাক্টরস আমি আবার প্রাইম বলতেছি, ফ্যাক্টর প্রত্যেকটা জিনিস যে একটা সংখ্যাকে যা যা ভ্যালু দিয়ে ভাগ করা যায় সবগুলোই ফ্যাক্টর, তার ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে যতগুলো সংখ্যা একত্রে সবগুলোকে ভাগ করা যায়, সবগুলোকে একত্রে বলতেছি ফ্যাক্টরস। যেমন এখানে বললাম কি, 100কে ভাগ করা যায় 5 দিয়ে করা যায়, 10 দিয়ে করা যায়, 25 দিয়ে করা যায়, 100 দিয়ে করা যায়, 50 দিয়ে করা যায়, সবগুলো ফ্যাক্টর। কথা কি বুঝছি? জি একত্রে যে 5, 10, তারপর হচ্ছে 25, 100, 50, এগুলো সব একত্রে বলতেছি ফ্যাক্টরস, একত্রে। আর এই যে ক্ষুদ্র এককে ভাঙছি, প্রাইমে নিয়ে আসি, প্রাইমগুলোকে বলতেছি প্রাইম ফ্যাক্টর। তার মানে যদি বলে এই যে প্রসেসটাকে বলতেছি প্রাইম ফ্যাক্টরাইজেশন, বুঝছি? জি ভাইয়া। এবার আসি হচ্ছে পরীক্ষা যেটা আসে, পরীক্ষা আছে ফ্যাক্টরস করে। এই যে এতটুকু ভাঙলাম, আর ভাঙার পরে দিন শেষে আমার ডিসিশনে আসতে হবে, পরীক্ষা হলে কোশ্চেনটা আসতে পারে নাম্বার অফ টোটাল ফ্যাক্টর, 2 নাম্বার অফ আচ্ছা প্রাইম ফ্যাক্টর, তারপরে 3 বলতে পারে এরকম নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টর। ঠিক আছে? আবার বলতে পারে অনেক সময় নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর। ডিস্টিংক্ট মানে ভিন্ন ভিন্ন, এখানে সেম কথা। আচ্ছা, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর বা নাম্বার অফ ডিস্টিংক্ট একই কথা। আচ্ছা, আমরা আবার আসি নাম্বার অফ টোটাল ফ্যাক্টর। এটা বের করার সূত্র হচ্ছে, আমরা একদম সর্বনিম্ন যে অবস্থায় আসলাম, এই অবস্থা আসার পরে জাস্ট পাওয়ারগুলা, যেমন 5-এর উপর পাওয়ার আছে 2, পাওয়ারগুলোকে যোগ করব 1 করে করলাম, এবং মাঝখানে গুণ দিয়ে এটারও পাওয়ার উপর 2 + 1, তাহলে আলটিমেটলি হলো 3 × 3, 3 × 3 = 9। তার মানে এই পুরোটার প্রাইম ফ্যাক্টর হচ্ছে, মানে টোটাল ফ্যাক্টরস হচ্ছে 9। কথা কি বুঝছি? এই পুরোটার পাওয়ারগুলোর সাথে 1 যোগ করব, করে গুণ করে দিব। তার মানে এর পাওয়ার কত? 5-এর উপর পাওয়ার হচ্ছে 2, 2 + 1 ইনটু এর পাওয়ার হচ্ছে 2, 2 + 1, তাহলে টোটাল 3 আর 3, 3 × 3 = 9, 9টা হচ্ছে টোটাল ফ্যাক্টর তার। কথা বুঝছি? কথা ক্লিয়ার? যদি আমরা ক্লিয়ার না হয় 10-এরটা বের করেন। 10-এরটা কি হতো? 5, 2 দোকানে 10, এই দুইটা, এইটা ভাঙা যায়। এখন হচ্ছে 5-এর, এটাকে যদি সূত্র আকারে নেই, 5-এর উপরে পাওয়ার কত? 1 1 1, 1 + সাথে 1 যোগ করব 1 ইনটু 2 2-এর উপর গুণ পাওয়ার 2 1 + 1, তাহলে কত হলো? 4 4। আমরা যে বলছিলাম 10-এর প্রাইম ফ্যাক্টর কোন কোনগুলা? 1, 2, 5, 10, কয়টা? 4টা। এই 4টাই। কথা কি বুঝছি? জি ভাই। সেম জিনিস যে এই যে 36-এর জন্য কত হবে বলেন? কত নাম্বার ভাইয়া অফ টোটাল? 45 45। অর্থাৎ প্রত্যেকটা 3 × 5 × 3, এটা হচ্ছে কথা। সো নাম্বার অফ টোটাল ফ্যাক্টর জিনিসটা এইটা, যে আমরা জাস্ট উপরে একটা যোগ করব। নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর হচ্ছে কতগুলো প্রাইম আছে, যা উপরে এখন পাওয়ারের কাজ নাই। প্রাইম ফ্যাক্টর যেমন এর হচ্ছে 3, এর হচ্ছে 2। কথা বুঝছি? আচ্ছা, 9-এর প্রাইম ফ্যাক্টর কত বলেন? নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। ভাইয়া 3। হ্যাঁ, 1 একটা। ও সরি, একটা। ওকে। সো 2 and 3 আমরা বুঝতেছি কি কতগুলা ভিন্ন ভিন্ন প্রাইম ফ্যাক্টর আছে, এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর। এই যে 9-কে 3 দিয়ে করা যায়, শুধু 3 × 3 = 9, তার মানে 3ই আছে। এটা হচ্ছে আমার বলতেছি, এটা হচ্ছে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। আর এই 9-এর টোটাল ফ্যাক্টর কত? নয়ের টোটাল ফ্যাক্টর কত? 3 কি? টোটাল ফ্যাক্টর 4 হবে। 6 6 কেমন হয়? টোটাল ভাইয়া ফ্যাক্টর 4। বললেন না, পজিটিভ নেগেটিভ দুটোই আসবে না? আপনি টোটাল ফ্যাক্টর বুঝেন, আপনি 3-এর পাওয়ার আছে কত? এখানে একটাই আছে, 3-এর পাওয়ার আছে 2, রাইট? একটা
2 হ্যাঁ 2 এর সাথে তার কারোর সাথে গুণের কিছু নেই, 2 এর সাথে 1 যোগ করলে 3 ওকে। সো আমরা টোটাল ফ্যাক্টর গেল এখন না ভাইয়া এখানে একটু না আপনি আপনি যদি এখানে প্রত্যেকটা যদি আলাদাভাবে করেন, আমি যদি দেখাই, দেখেন 9 কে ভাঙেন, 9 কে 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 9 দিয়ে যায়, আর কোনটা দিয়ে যায়? না তাহলে এই তিনটেই তো পাইছেন, কথা কি বুঝছি? না এটা বুঝেছি ভাইয়া, বলো। এটা আপনি বলছেন নাম্বার অফ ফ্যাক্টরস হ্যাঁ হচ্ছে 3, হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস হলে এক পজিটিভ নেগেটিভ দুটাই আসে না না না, বলেছিলাম। টোটালের মধ্যে এখানে আছে, আমরা যদি পজিটিভ বলি, পজিটিভ হুম পজিটিভ আমরা আসতেছি এটাই। এখন হচ্ছে ও হ্যাঁ আমরা পেস লাগিয়েছি একটু, ওকে। আচ্ছা নরমালি এটাকে বুঝছি যে ফ্যাক্টরস কেমনে বের করে, নরমালি আমরা ক্লিয়ার করতেছি, ফ্যাক্টরস কেমনে বের করে বুঝছি। জি ভাই। আচ্ছা তাহলে এখানে আমরা যেটা ভুল করেছি সেটা হচ্ছে যে আমরা নরমালি ফ্যাক্টরস বের করে শিখছি, এই ফ্যাক্টরস বের করা মানে আসলে পজিটিভ ফ্যাক্টর বের করছি, আমরা পজিটিভ ফ্যাক্টর বের করছি। এখন এটা নেগেটিভ একটা পার্ট আছে, এখন পরীক্ষা হলে যদি বলে না দেখা থাকে যে এটা টোটাল, তাহলে আমরা হচ্ছে এই প্রসেসটা করব না। প্রসেসটা কি, টোটাল উল্লেখ থাকলে আনসারটা যা আছে তার সাথে 2 গুণ করব। কি করব, আনসারটা যা আছে তার সাথে দ্বিগুণ করব। কখন, টোটাল বললে, টোটাল ওয়ার্ডটা না থাকলে জাস্ট যে প্রসেসটা বলছি একটু আগে সেটা মানেই হচ্ছে পজিটিভ ফ্যাক্টরগুলো বের করা। এবং পরীক্ষা হলে যদি টোটাল বলা না থাকে তাহলে বুঝে নিব আপনাকে সে আসলে চাইতেছে পজিটিভ ফ্যাক্টর। কথা ক্লিয়ার? একটু পেজ সাইজে পেজটা ক্লিয়ার করেন। আমরা এতক্ষণ যা করছি পজিটিভ ফ্যাক্টরের জন্য করছি বা ফ্যাক্টরের জন্য করছি, শুধু ফ্যাক্টর বা পজিটিভ ফ্যাক্টর। শুধু ফ্যাক্টর বলতে পজিটিভ কে বোঝায়? যদি পরীক্ষা হলে টোটাল উল্লেখ থাকে তখন আনসারটার সাথে 2 গুণ করব শুধু। এইটুকু ক্লিয়ার কিনা সবাই বলেন। জি ভাইয়া। আর ভাইয়া যদি মানে পজিটিভ ফ্যাক্টর বা নাম্বার অফ ফ্যাক্টর একই তাহলে কথা, গুণ করবো না। একই কথা। হ্যাঁ জি ভাই। ওকে আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল বলেন। যে আপনি 5 নাম্বার যেটা আছে এটা যদি ক্যালকুলেট করি একটা ডেসিমাল আসতেছে, ফ্র্যাকশন আসতেছে, হ্যাঁ ইন্টিজার ডাটা নেবেন, ইন্টিজার এর আগেরটা। ইন্টিজার যেমন 34.4 এসছে, তাহলে আমি কি 34 নিব? নেবেন, হ্যাঁ। ওকে ওকে থ্যাংক ইউ ভাই। আচ্ছা দেন হচ্ছে আমরা আসি এখানে। আচ্ছা লসাগু গসাগু জিনিসটা আমরা ইজিলি জানি, সেটা হচ্ছে লসাগু মানে গসাগু মানে ধরেন হচ্ছে 3 7 9, মানে 3 7 9 না, আপনি যদি এখানে 5 ধরি তাহলে লসাগু এখানে গসাগু কি একই না? কি হবে এদের লসাগু এবং গসাগু কি একই হবে। একই হবে, গুণফল। আমরা নর্মালি জিনিসটা এরকম যে 12 36 যদি এরকম হয় তাদের যদি আমরা লসাগু এমনি নর্মালি করতাম 12 12 একে 12 3 12 36, এই যে সর্বোচ্চ এটাকে বলতেছি গ্রেটেস্ট কমন, এটা হচ্ছে লসাগু। সর্বোচ্চ কমন ফ্যাক্টরটা কত, 12। আর যদি লিস্ট কমন বা গসাগু বলি তখন সবগুলো গুণফল আনতে হয়। এই জিনিসটা এটা আমরা পরীক্ষা হলে বুঝবো, মানে টুকটাক জিনিসগুলো একটু পরে ম্যাথে যখন বুঝবো। এখন আমরা আসলে মেইনলি যেগুলোতে যাই সেগুলো হচ্ছে ডিভিজিবিলিটি রুল। মানে ডিভিজিবিলিটি রুল হচ্ছে নর্মালি সংখ্যাগুলো ভাগ যায় কিনা। একটা বড় একটা সংখ্যা দিল, ওই সংখ্যাটা আসলে পরীক্ষা হলে বললো যে 3 দিয়ে ভাগ যাবে কিনা। এখন আমরা জানি এটা ক্যালকুলেটর ইউজ করলে চলে যাবে, ইজিলি ক্যালকুলেটর ইউজ করা যাবে, 3 দিয়ে ভাগ যাবে কিনা সংখ্যাগুলো ক্যালকুলেটর ইউজ করবে। কিন্তু পরীক্ষা হলে অনেক বড় সংখ্যা দিয়ে দিল, ধরেন হচ্ছে সংখ্যাটা এরকম দিল 7 9 3 4 8 7 4 9 4 8, এই বড় সংখ্যা দিয়ে বললো এটাকে 4 দিয়ে ভাগ যাবে কিনা। এই যে যাবে কিনা এখানে কিছু টেকনিক্স আমরা ইউজ করবো, বা 8 দিয়ে ভাগ যাবে কিনা বা 9 দিয়ে ভাগ যাবে কিনা, এগুলোর জন্য আসলে ক্যালকুলেটর ইউজ করা যাবে। কিন্তু এখন এই সবগুলো তুলতে গিয়ে আমার সময়টা নষ্ট হবে, হয়তো বা যে জানবে তার সময়টা নষ্ট হবে না। ডিফারেন্সটা এটাকে কথা বুঝছি, কেন শিখবো। বুঝছো? ওকে সো ডিভিজিবিলিটি রুল মানে সংখ্যা আমার কি আছে, সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, এখানে আমরা 9টা শিখবো, 7টা শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করতে পারেন। আচ্ছা 1 সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে, এটা নিয়ে আমার সমস্যা নেই। 2 সংখ্যাটা ভাগ যাবে তখনই যখন কি দেখবো সংখ্যাটা অবশ্যই ইভেন হবে। আচ্ছা 3 সংখ্যাটা ভাগ যাবে তখনই যখন আমরা সংখ্যাগুলোর যোগফলকে যদি 3 দিয়ে ভাগ যায়। যেমন আমার কাছে সংখ্যা ধরন আছে 7 3 10, বা 10 তো হয় না, 7 3 9। এখন আমরা এটা ভাগ করাচ্ছি, তো আমরা যদি এর যোগফলটাকে ভাগ করি আমরা মাথায় কাটাতে পারবো। যেমন 7 3 হচ্ছে 10, 10 আর 19, 19 যেহেতু 3 দিয়ে ভাগ যায় না অবশ্যই সে 3 দিয়ে ভাগ যাবে না। তার মানে কি করলাম, প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি অঙ্ককে যদি মাঝখানে যোগ করে দিই, যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে বুঝবো এটা ভাগ যাবে। তো প্রসেসটা হচ্ছে যে যেমন আমি যদি এখন দেখি যে আমি যদি একটা বড় সংখ্যা নর্মাল থিঙ্ক করেন, আমরা ধরলাম 5841,
তার মানে আপনি দেখেন 5 আমি যদি নর্মাল যোগ করি 5 5 5 10 10 আর 18 18কে হচ্ছে 3 দিয়ে ভাগ যায় 3 6 18 তার মানে এই বড় সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে সো এটা কিন্তু আপনার ম্যাথে কাজে লাগবে ম্যাথে কোনো একটা জায়গায় কাজে লাগবে সো আপনি হয়তো বা এটা দরকার ছিল রিমাইন্ডার কত সো আমি ইজিলি বলতে পারতেছি এটা 3 দিয়ে ভাগ যাবে তার মানে রিমাইন্ডার 0 সো রিমাইন্ডার একটু পরে আসতেছি তাহলে বুঝতে পারতেছি যে 3 ভাগ যাবে কিনা টেকনিকটা কি ক্লিয়ার সবাই জি ভাইয়া আচ্ছা কোনো একটা সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে কিনা সেটা প্রসেস হচ্ছে জাস্ট যত বড় সংখ্যা হোক তার শেষের দুইটা সংখ্যা 4 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখব যদি যাবে না গেলে যাবে না ক্লিয়ার কথা বলেন একটু রেসপন্স করেন তাহলে তাড়াতাড়ি জি ভাইয়া আচ্ছা শেষ দুইটা সংখ্যাকে ভাই যোগ করে না 4 না দিয়ে শেষের ভাগ দুইটা সংখ্যাকে 4 ও দিয়ে ভাগ আচ্ছা দিবেন যদি তাহলে যাবে না যাবে না ক্লিয়ার ওকে সেম জিনিস 8 এর হচ্ছে 8 দিয়ে ভাগ যাবে কিনা সেটা হচ্ছে শেষের তিনটা সংখ্যা যেমন 5841 এই তিনটা সংখ্যাকে এই যে এই 841 কে তখন 8 দিয়ে ভাগ দিবেন যদি যায় তাহলে যাবে কারণ আমার সংখ্যা তো অনেক বড় দিবে এই টাইপের মেথড সংখ্যা অনেক বড় দিবে আপনি জাস্ট চেক করবেন শেষের দুইটা ক্লিয়ার এখানে 8 এর জন্য কিনবো শেষের তিনটা 4 এর জন্য শেষের দুইটা কথা বলেন বুঝছি জি জি ভাইয়া 5 এর জন্য আমরা সব নরমালি জানি শেষে 0 এবং 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে এটা না 6 এর ক্ষেত্রে দেখেন 6 আসলে কি 3 দোকানে 6 3 এবং 2 এর কম্বিনেশন তার মানে 6 দিয়ে ভাগে যাইতে গেলে অবশ্যই সংখ্যাটা কি হতে হবে যেহেতু 2 আছে কি হবে ইভেন হতে হবে ইভেন এবং সংখ্যাগুলো সবগুলো যোগফল কত দিয়ে ভাগ দিতে হবে 3 দিয়ে তাহলে আমরা প্রসেসটা পড়ে যাব সেম জিনিস 9 এর ক্ষেত্রে কি 9 এর ক্ষেত্রে সেম জিনিস 9 এর ক্ষেত্রে সংখ্যাগুলো সবগুলোকে যোগ করে 9 দিয়ে ভাগ যেতে হবে ক্লিয়ার সবগুলো যোগ করে 9 দিয়ে ভাগ করতে অথবা 3 দিয়ে ভাগ গেল এটা 9 দিয়ে যাবে তবে আপনি চেষ্টা করবেন 9 দিয়ে ভাগ দেওয়ার তো অনেক সময় কর্নার কেস থাকতে পারে সো 9 এর ক্ষেত্রে সেম 7 এর ক্ষেত্রে শুধুমাত্র আপনারা যোগ করে নেবেন ভাগ করে নেবেন এইটাই প্রসেস তাহলে সবাই কি বুঝছি ডিভিজিবিলিটি রুল বা আমরা যেভাবে ইউজ করতে পারি কনফার্ম করে জি বুঝছি হ্যাঁ ভাই বুঝে গেছি এর ক্ষেত্রে বলছিলেন যে 9 দ্বারা ভাগ করলে সবগুলা যোগফল তাই না 9 গুলাকে সবগুলাকে যোগ করে 9 দিয়ে ভাগ দিব ভাই 7 এর ক্ষেত্রে কি করতে হবে এটা কি 7 এর ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যালকুলেটর ইউজ করব আর কি সেটার জন্য কোনো কিছু বলি নাই ঠিক আছে নরমালি ক্যালকুলেটর ইউজ করবেন তবে 7 এর ক্ষেত্রে আমরা কোনো কিছু পাই নাই প্যাটার্ন পাই নাই ক্লিয়ার ওকে আচ্ছা দেন আমরা যেটা একটা সংজ্ঞা যেটা হচ্ছে ডিস্টিংক্ট আর কনজিকিউটিভ একটু আগে বলার মধ্যে পরে যাওয়ার কথা কি বলছে বলেন হ্যালো কি বুঝছি বলেন জি ভাইয়া ডিস্টিংক্ট আর কনজিকিউটিভ মানে কি কনজিকিউটিভ বলতে পর পর আর ডিস্টিংক্ট বলতে ভিন্ন ভিন্ন সংখ্যা হ্যাঁ তাহলে ভিন্ন ডিস্টিংক্ট মানে ভিন্ন ভিন্ন আর এটা হচ্ছে পর পর কনজিকিউটিভ একটু আগে যেটা বললাম 1 2 3 4 এগুলো হচ্ছে কনজিকিউটিভ বলি এটা হচ্ছে ওকে এবার আসে হচ্ছে রিমাইন্ডার আমাদের যেটা লাগবে সো এটা ওয়েট আমি একটা জিনিস ওকে তাহলে আমরা এখানে আসি সেটা হচ্ছে কোশ্চেন এন্ড রিমাইন্ডার সংখ্যাটা কি ভাগ শেষ যেটা আমরা সবসময় ছোটকাল থেকে জানি ধরেন 10 কে আমরা ধরেন হচ্ছে 3 দিয়ে ভাগ দিব তার মানে আমরা দেখতেছি 3 দিয়ে 3 বার যাচ্ছে আর 3 3 9 আর 1 থেকে যাচ্ছে এই যে 1 থেকে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি রিমাইন্ডার আর এই 3 দিয়ে যে গেল 3টা হচ্ছে আমার হচ্ছে 3 বার যে গেল এটাকে আমরা বলতেছি কোশ্চেন সো আমার এটার কোনো প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হচ্ছে রিমাইন্ডার পরীক্ষার রিমাইন্ডারটা খুব বেশি পরিমাণ আসে সেটা হচ্ছে 10 কে যদি 3 তারিখে যায় 3 বার গেল 1 বাকি রয়ে গেল এই যে রিমাইন্ডার তাহলে এটাকে আমরা চিনতে হবে আমরা হয়তো এই ওয়ার্ডগুলো আগে খুব একটা শিখি না যারা বাংলা মিডিয়াম থাকে এগুলো এখন আসলে আমাদের নিত্যদিনের খেলা এখন আমরা হচ্ছে রিমাইন্ডার দিয়ে আমরা যত ম্যাথ আসবে একটু পরে ম্যাথে যাব আগে একটু ইউনিট ডিজিটের বেসিকটাকে জেনে নিই ইউনিট ডিজিটটা কি সেটা হচ্ছে আমাদের এজ ইট ইজ হচ্ছে সর্বশেষ সংখ্যাকে আমি ইউনিট ডিজিট মানে সর্বশেষ ইউনিটটা এককটা
যেমন আমরা জানতাম যে একক, দশক, শতক একটা সংখ্যাকে যদি আমরা বলি যে ধরেন হচ্ছে 729, তার মানে আমি এই যে শেষের সংখ্যাটা সেটাকে বলতেছি ইউনিট ডিজিট। তো আমাদের খেলাটা আসলে অ্যারিথমেটিকে ইউনিট ডিজিটের উপরেই বেশি ফোকাস করে। সো ইউনিট একটা সংখ্যাকে আগে বলার আগে আমি হচ্ছে অ্যারিথমেটিক ফিগারটাকে বলি। অ্যারিথমেটিক ফিগার হচ্ছে যে একটা সংখ্যা তৈরি হয়েছে এই ফিগারের উপরে। যেমন সংখ্যাটা যদি এরকম হইতো 0.12 আর সংখ্যাটা হচ্ছে 29.00, আমরা আসলে তখন হচ্ছে শেষে 00 হইলে আমরা আসলে এই দশমিকটাকে অ্যাভয়েড করি যে দশমিকের পরে সংখ্যা আছে, কিন্তু সংখ্যাগুলো কিন্তু এইভাবেই তৈরি, একটা দশমিক থাকেই সংখ্যা শেষে, এই দশমিকটাই আপ ডাউন করে। তো এই দেখেন দশমিকের পরে 1 2 হওয়ার কারণে এই সংখ্যাটা ভ্যালু হয়েছে, দশমিকের পরে 00 কারণে ভ্যালু নাই। তো এইগুলো একটা পয়েন্টে একটা নির্দেশ আছে, জায়গার নাম আছে, জায়গার চিনতে হয়। যেমন এই যে পয়েন্টের এই যে এই পাশেরটা দেখেন 0 থাকলে কিন্তু আমি এই পাশেরটার নাম দিই ইউনিট ডিজিট। তো ইউনিটেরই আরেক নাম হচ্ছে ওয়ান্স ডিজিট, ঠিক আছে। তো এই যে সেম এই দশমিকের আগের নামটা হচ্ছে ইউনিট ডিজিট, এরপরটা হচ্ছে যেমন আমরা বাংলায় বলতাম এই যে একক, তারপরটা দশক, দশক মানে হচ্ছে টেন্স ডিজিট, এরপরটা শতক, শতককে বলে হচ্ছে 100 ডিজিট, এরপরটা হচ্ছে সহস্র, এটাকে 1000 ডিজিট। আর ইউনিটের পরে যেটা, এটাকে আবার পরে যেটাকে বলে টেন্থ ডিজিট, এরপর হচ্ছে 100, তারপর হচ্ছে 1000, টিএইচ যুক্ত হবে। এই ওয়ার্ডগুলো জানতে হবে, মানে জাস্ট হচ্ছে আপনি গুগল করলেও পাবেন যে অ্যারিথমেটিক ফিগার কি, এগুলোও দেখতে পারেন, অথবা আপনি মুখস্থ করবেন। আমি যেটা লিখে দিয়েছি সেটাই, যে একক, ওয়ান্স, টেন্স, 100 আর হচ্ছে থাউজেন্ডস। তো সেটার সাথে এস যুগ হয়, এটার সাথে টিএইচ, যে 10th 100th। তো এটা হচ্ছে জাস্ট ইউনিটের আগে যে ওয়ান্স আছে, পরেরটা কিন্তু ওয়ান্স আবার কিছু নাই, পরেরটা হচ্ছে 10th। এইভাবে জাস্ট একটু শিখে নেবেন। কথা কি বুঝছি? জি ভাই। সো এইটা জাস্ট হচ্ছে আপনি যদি একটু করতে পারেন, অনলাইনে পাবেন। আমি যদিও আমার আগের ভিডিওতেও ক্লিয়ার আছে, কই যে এখন সার্চ দিই। ওকে, সো বুঝলে তো হইলো, আর সার্চ সময় নষ্ট না করি। এবার আসি হচ্ছে এখানে। আচ্ছা, এই যে এই জিনিসটা জানলাম, এখন এই জিনিসটা আসলে যে ইউনিট ডিজিট, এখন আমাদের পরীক্ষা হলে মেইনলি তো সরাসরি বলে না যে 729 ইউনিট ডিজিট কত। খেলাটা আসে এরকম যে আমাকে বলে দেয় যে হচ্ছে 7-এর উপরে পাওয়ার আছে ধরেন 94, তার হচ্ছে রিমাইন্ডার কত। তাহলে খেলাটা হইতেছে কি, পাওয়ার দিয়ে দিয়েছে সেইটার উপরে আমি আগে প্রথমে তার ইউনিট জানতে হবে, তারপর ওই সংখ্যাটা ভাগ যায় কিনা রিমাইন্ডার। বহুত খেলা, 3টা খেলা একসাথে আসে পরীক্ষা হলে। তার মানে আমার বুঝতে হবে কোনো একটা সংখ্যার পাওয়ার যতই থাকুক না, ধরেন 1 লাখ আছে, এরকম আছে, এই পাওয়ার যতই থাকুক না, তার আগে ইউনিট ডিজিটটা কত। ওই ইউনিট ডিজিটটাকে যদি আমি 7 দিয়ে ভাগ দিই, বা যে সংখ্যা ধরলাম এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ দিলাম, দিয়ে বললাম তার রিমাইন্ডার কত। দেখেন কোশ্চেনটা বলছে এরকম, 7-এর উপরে পাওয়ার আছে ধরেন 82, এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে তার রিমাইন্ডার কত। কোশ্চেনটা কি বুঝছি? কোশ্চেন বুঝছি? একটা 7-এর উপর পাওয়ার আছে বড়, এই পাওয়ারটাকে যে বললাম এটা পাওয়ার দ্বারা আরো বড় আছে, ধরেন হচ্ছে 4 দিলাম, তো এত বড় পাওয়ারটাকে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত। কোশ্চেনটা এইভাবে আসবে। তার মানে আমি এইরকম সংখ্যা কোশ্চেন যদি দেখি, আমি বলবো যে এই সংখ্যাটার যতই পাওয়ার থাক না, তার আগে আমার ইউনিট ডিজিট বের করে ফেলতে হবে। আর ইউনিট ডিজিটকে 5 দিয়ে ভাগ করে যেটা দেখবো সেটাই হচ্ছে রিমাইন্ডার। ধরেন ইউনিট ডিজিট আমি পেলাম 2, তাহলে 2 দিয়ে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার বাক্সেস কত থাকে? 2কে 5 দিয়ে ভাগ দিলে বাক্সেস কত বলেন? কথা বলে না। ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে বাক্সেস কি থাকে? এই ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে বাক্সেস কি থাকে? ছোট কালের পড়া বলেন, 5কে 2 দিয়ে ভাগ দেন কি থাকে? যদি ইন্টিজারে না ঢোকেন, পয়েন্ট না যাবে নরমালি, আমি তো আর পয়েন্টে যাব না, 2 থাকতেছে, রাইট। এটা আর ভাগ যাইতেছে না, যাইতেছে। তার মানে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সবার আগের ইউনিট ডিজিটটা হচ্ছে সেই সংখ্যাটাই, মানে রিমাইন্ডারটা হচ্ছে সেইটা 2। তো আমরা তার মানে হচ্ছে এই যে এত বড় সংখ্যা যদি আমি জাস্ট ইউনিট ডিজিটটা জানতে পারি তাহলে হবে। তার মানে আমরা এখন জাস্ট হচ্ছে পাওয়ারগুলোর ইউনিট ডিজিট বের করা শিখবো। আমার এখন লক্ষ্য পাওয়ারগুলোর ইউনিট ডিজিট বের করা। কেন শিখবো? ক্লিয়ার? আচ্ছা এইখানেই তো আছে, আমি তো ভুলে গেছি। এই দেখেন 10, 100, 1000 সংখ্যাটা বুঝছি।
কি বলতে চাইছিলাম বুঝছি? জি ভাই আচ্ছা, এবার আসে হচ্ছে আমরা যেটা আমরা নর্মালি বলছি কি পাওয়ার। আমরা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 পাওয়ার শিখতেছি, লাইক যে পাওয়ারের উপরে, তাহলে একের উপর যত কিছু পাওয়ার হোক না কেন তার সবসময় ইনডিজিট কি পাই? একই থাকে। একই থাকে। আচ্ছা, তারপর যদি আমি যে হচ্ছে 2 বাদ, আচ্ছা আমরা যদি হচ্ছে 5 দিই, হ্যাঁ 5-এর উপর পাওয়ার দেন, 5-এর উপরে পাওয়ার করলে 5-এর উপরে 1 দেন, ধরেন 5-এর উপরে 1 করলে 5, 5-এর উপরে 2 দিলে 25 25 আমরা তো নিতেছি ইউনিট ডিজিট হিসাব, তাহলে নিব কত? জাস্ট হচ্ছে 25-এর শেষ ডিজিটটা কত? 5 5। তারপরে আবার এই 5কে যদি আবার 5 দিয়ে গুণ দিব তাহলে কত? 125। সেম লাস্টে কত পাবো? 5ই পাবো। তার মানে 5কে যতবারই গুণ দিব পাওয়ার করব না কেন আলটিমেটলি শেষে পাবো 5। এই জন্য 5-এর উপরে যতই পাওয়ার হোক না কেন সবসময় তাকে পাবো কি? 5। 6-এর ক্ষেত্রে চিন্তা করেন, 6-এর সাথে 6 গুণ করলে 36-এর 6। আবার আমার আর ওই 36-এর গুণ করার দরকার না, আবার এই 6-এর সাথে আবার 6 গুণ করেন, তাহলে কি পাবো? 36-এর 6। তার মানে সব সময় 6ই পাবো। এটা কি বুঝছে এবার? ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে 1-এর উপর এবং 5-এর উপর এবং 6-এর উপর যাই থাকুক না কেন আমি সরাসরি চোখ বন্ধ করে বলে দিতে পারবো বেস যেটা সেটাই তার হচ্ছে ইউনিট ডিজিট। ক্লিয়ার? এবার যারা বুঝি নাই বুঝছে, আমার 5-এর পাওয়ার আমি যদি পরীক্ষা হলে দেখি যে 5-এর পরে 1 কোটি 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 আছে, তারপর আমি সরাসরি বলে দিব 5-এর ইউনিট ডিজিট 5। বুঝছি? আর কারো রেসপন্স আসছে? আচ্ছা, বাকিরা কি বুঝছি? একটু ক্লিয়ার করেন। জি বুঝছি। ওকে, এজ ইট ইজ সেম 6-এর ক্ষেত্রে। এখন আমরা বাকিগুলো শিখি। দেখেন আমরা একটা প্যাটার্ন তৈরি করলাম, 1 5 6-এর ইউনিট ডিজিট সবসময় সেম, যেটা বেসে থাকবে সেটাই তার এটা। 2-এর ক্ষেত্রে আসে, 2-এর সাথে 2 গুণ করলে 4, 4-এর সাথে আবার 2 গুণ করলে 8, 8-এর সাথে করলে 16 হয় কিন্তু 6 নেব। হ্যাঁ, 6-এর সাথে 2 করলে 12 2 আসবে, 2-এর সাথে আবার 2 করলে 4 আসবে, 4-এর সাথে 8 6। তার মানে দেখা যাচ্ছে 6 যে প্রত্যেক 4 গড় পর পর সে কি করতেছে, তার প্রদর্শন একই জায়গায় আসতেছে, রাইট? এবং একটু রিপিট করবেন? 2-এর সাথে আমরা ইউনিট ডিজিট নিচ্ছি, ধরেন 2-এর পাওয়ার ধরেন আসে হচ্ছে 10। আলটিমেটলি জিনিসটা চিন্তা করেন, 2-এর সাথে প্রথমে 2 গুণ হয়েছে, রাইট? জি এই 2 গুণের সাথে আবার 2 গুণ হচ্ছে, জি তাহলে প্রথম 2 গুণ করে 2 একে 2, 2-এর সাথে 2 গুণ করলে 4 হইলো, এই যে 4, রাইট? 4 পরে জি আবার 2 গুণ করলে এটা হইতেছে 8 হইতেছে, হ্যাঁ তারপর আবার জি যদি 2 গুণ করতে হইতো 16। 16 16 আমরা তো নিতেছি ইউনিট নিতেছি কত? ইউনিট ডিজিট 6 হ্যাঁ 6। হ্যাঁ আবার যদি 2 গুণ করতাম তাহলে হইতেছে 16 দুগুণ 32, তাহলে তো আবার 32 আবার হইতেছে কত? 2 2। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে আচ্ছা আবার সেম ভাবে আসতেছে। এই জন্য আমরা ওকে শুধুমাত্র এতগুলো না করে শুধুমাত্র ইউনিটটা নিয়ে গুণ করতেছি, যে 2 দুগুণে 4, 4-এর জায়গায় 8, 8-এর জায়গায় 16, 16কে আবার 16 জায়গায় 6 নিয়েছি শুধু, এবার 6কে আবার 2 দিয়ে গুণ দিতেছি, তাহলে 12 2 নিলাম। এরকম দেখতেছি তার ইউনিট ডিজিট সবসময় 4টা দেখাবে, কি কি? 2 4 8 6, এবং সেটা 4 গুণ পর পর চেঞ্জ হবে। তার মানে আমি ইজিলি বলতে পারবো, দেখেন 2 এর পাওয়ার যদি 10 হয় তাহলে কি হইতে পারে? পাওয়ারটা 4 গুণ পর পর কি আসে? চেঞ্জ হয়। তাহলে 5 চেঞ্জ হয়, তার মানে 4 গুণ নিয়ে আমার হিসাব নেই। তার মানে চেঞ্জ যদি হয় পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ দিয়ে যত বাকি থাকে, বাকি আছে কত তাহলে? 2। তাহলে এর ইউনিট ডিজিট হচ্ছে 4, 2 এর পাওয়ার 2 দুগুণে 4। বুঝছি? তা কেমনে দেখেন, এই যে এই প্রথম 4 গড় মানে হচ্ছে 4 গিয়ে এখানে আসছে 5 6 7 8, 8 আবার এখানে আসছে 9 10, 10-এর পাওয়ার কত? ইউনিট ডিজিট কত? বুঝছি? জি ভাই। আচ্ছা, 3টা করলে বুঝবো। দেখেন 3-এর সাথে পাওয়ার ধরেন 3 3কা 3 একে 3 দুগুণে 3-এর পাওয়ার ধরেন 3 স্কয়ার কত? 9। আবার হচ্ছে 9-এর স্কয়ার, 9-এর সাথে 3 গুণ করেন কত? 7 27 আসবে, 7 7-এর সাথে 3 গুণ করেন 1 1, 21-এর 1 3, আবার 3-এর সাথে 3 9, 9-এর আবার সাথে 7 আবার 1। তাহলে দেখেন তো সেও কি করতেছে? 4 গড় পর পর। এবার যদি তাকে বলি যে 3 টু দি পাওয়ার 82 এর বের করেন, আচ্ছা 82 বের করেন, বলেন কি ইউনিট ডিজিট কি হবে বলেন?
হ্যাঁ, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবেন, ভাগ করার পরে বাকি যেটা থাকে থাকে কত থাকে? 2 9 হবে ভাইয়া। 2 থাকে, তাহলে 9। তাহলে আলটিমেটলি দেখেন 80 পর্যন্ত কিন্তু সে বারবার ঘুরে ঘুরে এখানেই আসতেছে, রাইট? কারণ 4 দিয়ে ভাগ করা মানে কি প্রত্যেক 4 ঘর পর পর, তার মানে 80 দিয়ে 80 পর্যন্ত ভাগ যায়, তার মানে 80 পর্যন্ত সে এইখানেই বারবার রিপিট দেখাচ্ছে। 81 82 কথা কি বুঝছি? এবার কেমনে বের করতে হয় সবাই বুঝছি? আচ্ছা, না বুঝলে আবার ভিডিও দেখবেন বাসায়। 7এরটা বের করি। 7এর জন্য গুণ করেন, 7 7 7 49 9 9, এরপর 9 কে আবার 7 দিয়ে গুণ দেন। 63 তারপর 3 3 7 1, তারপর 21 1, তারপর আবার আসতেছে হলো 7, 9 আবার 9, সেও আবার কি 3, করতেছে? আবার সেও কি করতেছে? 4 তার ঘর মানে পর তাকেও আসতেছে। যদি আমরা এটা বের করি 82 কত আসবে? 7 টু দি পাওয়ার 2, তাহলে কত? 49 49 এর ইউনিট ডিজিট কত? 9। এই যে দেখেন, 9 বুঝতে পারতেছি? আচ্ছা, 8এরটা আসেন, 8 এর সাথে 8 8 8 8 গুণ দেন, 8টা 4, এরপর 4 কে 8 দিয়ে গুণ দেন। 8 4 কে 8 দিয়া 4 8টা কত? ভুলে গেছি কত? 32 32 2 32 কে 2 2 কে আবার 8 দিয়ে গুণ দেন। 6 16 ছয়। এবার 6 8 কে 6 6 8 8, 6 48 8, হুম, তারপর আবার হলো সেম রিপিট আসতেছে, রাইট? 4 আসবে, তার 2 মানে আসবে। সে হ্যাঁ, ওকে, তার মানে এবার দেখেন একটা প্যাটার্ন। 1 5 6 এর বেসে যা আছে সেটাই তার ইউনিট ডিজিট। 2 3 6 মানে 2 3 7 8 তাদের যেটা আছে সেটাকে আমি পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে যেটা থাকে সেটাকে আমি হচ্ছে ইউনিট ডিজিট কাউন্ট করব। কথা কি বুঝাইতে পারছি? প্যাটার্ন কি বুঝছি? 1 5 7 5 6 যেটা পাবো বেসে সেটাই। 2 3 6 7 2 3 2 3 7 8 তাদের পাওয়ারকে কই দিয়ে ভাগ দিব? কত দিয়ে? 4 গোট দিয়ে, 4 বার যাচ্ছে, 4 যাওয়ার পরে বাকিটা যেটা সেটা পাওয়ার আকারে রাখবো, দেন আমরা ইউনিট ডিজিট কাউন্ট করব। কথা কি বুঝছি? কনফার্ম করেন এইটুকু বুঝছি? আচ্ছা, এবার বাকি রয়ে গেল আমার কাছে 4 এবং 9। এটার মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে 4 এবং 9 এর মেইনলি আসলে দুইটা করে হচ্ছে ইউনিট ডিজিট দেখায়। যেমন কিভাবে আমরা মনে রাখতে পারি, যেমন 4 এবং 9, 4 এর হচ্ছে 9, তাহলে 4 এর পাওয়ারগুলো যদি একবার অড হইতে পারে একবার ইভেন হইতে পারে, 9 এর পাওয়ারগুলোকেও একবার অড হইতে পারে ইভেন হইতে পারে। জাস্ট এটা মনে রাখবো, যদি পাওয়ার অড থাকে 4 এর পাওয়ার 1 থাকলে কি হয়? 4 আসে না? 4 এর পাওয়ার 2 হলে 16, 16 6। তার মানে আমি মনে রাখবো এরকম, জাস্ট পরীক্ষা হলে 4 এর উপরে 1 দিব, 4 এর উপর 2 দিব। তার মানে 4 এর পাওয়ার যদি সবসময় অড হয়, অড, তার মানে বলে নেব তার ইউনিট ডিজিট 4, ইভেন হলে 6। 9 এর ক্ষেত্রে দেখেন 9 আর 1, তার মানে 9 এর পাওয়ার অড হলে 9, ইভেন হলে 1। সব সময় একই প্যাটার্ন মেনটেন করব। কথা কি বুঝছি? পুরো সেটটা কি মনে থাকবে? প্র্যাকটিস করব। 2 দিয়ে ভাগ দিতে হবে তো সেক্ষেত্রে? কি এটার ক্ষেত্রে কি তখন 2 দিয়ে ভাগ দিতে হবে? এটার মানে ক্ষেত্রে 2 দিয়ে ভাগ মানে 2 দিয়ে ভাগের দরকার নেই, এখন আমি সরাসরি বলতে পারতেছি না ইভেন আর অড দেখলেই। আরে বাবা, 9 এর উপরে ধরেন হচ্ছে 83, তার মানে এর পাওয়ার ইউনিট ডিজিট কত? আর এটার সংখ্যাটা কি ইভেন না অড? odd অড মানে 9 কি? হবে। পাওয়ার 1 দেখছি, অড মানে বসাই দিব 1, ইভেন মানে 2 বসায় চিন্তা করব। 1 বসায় চিন্তা করলে 9, তাহলে এটার পাওয়ার 9, এখানে ভাগের কিছু আছে? আচ্ছা বুঝতে পারছি। না, যত অড দেখবো তার উপরে 9, ইভেন থাকলে 1, অড দেখলে 4, ইভেন থাকলে 6। এখনো কারো প্রবলেম আছে এটার পুরোটার? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসলে রিয়েল লাইফে ম্যাথের দিকে আগাবো। যেমন দেখেন আমরা এতক্ষণ হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে বেসিক করলাম, ক্লাসের বাহিরেও হচ্ছে আপনাকে বেসিকের জন্য ভিডিও দেওয়া ছিল। কতজন করছেন জানি না, বাট করে আসা দরকার ছিল, করলে অনেক কিছু ক্লিয়ার। এরপরে আমরা 5LB দিয়েছিলাম। এখন বুঝবেন 5LB থেকে আসলে কিছুটা ডিফারেন্স আছে রিয়েল লাইফে, রিয়েল এক্সামে আর কি, KMF-এ। সো KMF-গুলো কিছু ম্যাথ করবো আজকে, এবং আফটার দ্যাট আমরা যখন আবার KMF-এ ম্যাথে যাব তখন একটা সময় পর আমরা আজকের ক্লাস এবং পরবর্তী আরেকটা কোয়ান ক্লাসের উপরে বেস করে KMF-এর কিছু ম্যাথ একসাথে করতে দিব, যে আপনি করে আসেন। আমি হচ্ছে একটা শিট দিব, শিটটা করে আসবেন, দেন আমরা ওই শিটটা সলভ করব। তার মানে আমরা আসলে একদম এই টপিকগুলো একদম ডেপথে চলে যাব, সব করে এরপরে এখান থেকে পাস করব।
কথা কি বুঝতে পারছি সিস্টেমটা? জি। সো আমরা আসলে আজকে কয়েকটা ম্যাথ করব 10টা পর্যন্ত যতগুলো ম্যাথ হয়, দেন আমরা আবার এই প্রসেসগুলোর মধ্যেই থাকবো। যারা পড়েন নাই তারা পড়বে। এই এই কেএমএফ এর ম্যাথগুলো দেখলেন, আজকে দেখলে এখন দেখলে বুঝবেন যে একটু ডিফারেন্স আছে 5LB থেকে। 5LB হয়তো এই যাচ্ছে ম্যাথ নাই আসে। বাই দ্য ওয়ে আমরা হচ্ছে জিআরই কোয়ান্টিস্ট তাদের ওয়েবসাইটটা ইউজ করতেছি বিকজ অফ তারা ফ্রি ওয়েবসাইট মানে ওপেন করা। কেএমএফ ওয়েবসাইটে যদি ইউজ করতাম ওই যে এখানে চাইনিজ আসতো বা এরকম এই ঝামেলা থেকে বাঁচার জন্য এদেরটা ইউজ করতেছে আপাতত। আমরা যখন পিডিএফ দেবো সেখানে পিডিএফ এর ম্যাথ থাকবে। আচ্ছা, এখন আমরা এখানে এই কোশ্চেনটা সবাই পড়েন, আনসার করেন। সবাই আনসার করেন। থিঙ্কিং করেন, হোয়াট ইজ প্রাইম ফ্যাক্টর? তার মানে আগে অবশ্যই সংখ্যাটাকে ক্ষুদ্রতম অংশে নিতে হবে। ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টর মানে ওই যে প্রাইম ফ্যাক্টরগুলো যেগুলো আছে এগুলোর প্রোডাক্ট। প্রোডাক্ট মানে কি মাল নাকি হচ্ছে মালামাল নাকি কি বলেন তো? প্রোডাক্ট মানে কি? গুণফল। গুণফল। তাহলে সবগুলো আগে প্রাইম ফ্যাক্টরগুলো বের করেন, প্রাইম সংখ্যাগুলো কারা তাদের গুণ করে দেন। আগে প্রাইম ফ্যাক্টরাইজেশন তাহলে করতে হবে, করেন। ভাই 42 অ্যানসার। বাকিরা সবাই করেন, আমরা বলবো তো। Well, 42. আপুদের মধ্যে একজন হচ্ছে কনফার্ম করেন আনসারটা কি, তাহলে হবে। জি ভাইয়া 42 ঠিক আছে। ওকে, তার মানে আমরা দেখতেছি 42। তার মানে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এটাকে ক্ষুদ্র অংশে ভাঙবেন, ভাঙার পরে প্রত্যেক ইউনিট ডিজিটগুলো মানে কি বলে ইউনিট ডিজিটগুলো পাবেন হচ্ছে বা ক্ষুদ্রতম এককগুলো প্রাইমে পাবেন, সেগুলোকে জাস্ট গুণ করে দিবেন। 42 আনসার, রাইট। আমরা যদি এটা বের করি, হ্যাঁ বের করেন। আমি বিশ্বাস করি আমি সবগুলো জিনিস এমনভাবে বুঝাইছি যে আজকে আনসার করতে পারবেন অন্তত। পরে ভাইয়া কোয়ান্টিটি বি বড়। বি, কোয়ান্টিটি বি ইজ বেটার। ওকে, আচ্ছা কারা বুঝেন না এখন? কেউ একজন আছেন বুঝি নাই? আচ্ছা দেখেন 27-এর 3 কিউব 27, অর্থাৎ তার প্রাইম সংখ্যা একটাই, একটাই 3 মানে একটাই এখানে। আর 18 হচ্ছে 9 দুগুণে 18, তার মানে 9-এর আবার 3 30 স্কয়ার, তাহলে 3 আর 2 দুইটা, তার মানে বি বড়। দেখেন এইগুলোই পরীক্ষা হলে আসতেছে আসবে। হ্যাঁ এটা করেন, কম্পারিজন করবেন 15-এর সাপেক্ষে। এই পাশেরটা বড় না ছোট? এই পাশে উপরে দেওয়া আছে n মানে হচ্ছে এটা, এর সর্বোচ্চ প্রাইম ফ্যাক্টরটা বের করতে বলছে। কোয়ান্টিটি এ বড়, এ ইজ বেটার। এ বড়, এ বড়। কম্পারিজন করবেন বি এর এ ইজ সাপেক্ষে। বেটার, এ ইজ বেটার। এ বেটার মানে হচ্ছে একদম কমিল্লা চলে গেছেন, হয় আপনার সি হবে অথবা বি হবে, এত হওয়ারই কথা না। আপনি ভুল করলে সি আর আসার কথা, এ আসবে কিভাবে? করেন, ভালো করে করেন। The two quantities are equal, but they are not আচ্ছা equal. আসেন, Prime এ factor কিভাবে বড় 11. বলছেন ব্যাখ্যা দেন। ভাই এখানে যে 15 দেওয়া আছে ভাই, এখানে 15টা তো মানে তো ভাই হচ্ছে প্রাইম না, প্রাইম না, এই জন্যই মানে বলছি যে যদি 13 আপনি টাই তো। পরও চিন্তা করতেন তাহলে হচ্ছে আনসারটা সি আসতো, এটাও 15 এটা 15 সি আসতো। এ কিভাবে আসে? এটা তো সর্বোচ্চ প্রাইম 13 আর কম্পারিজন করতে হচ্ছে 15, তাহলে আনসার এ 13 বড় না 15 বড়?
13 বড় নাকি 15 বড়? তো 15 আছে বি তে, তাহলে বি आंसर। কথা কি বুঝছি? এক অনুভাবে आंसर হতে পারে। আপনি ভুল করলে সর্বোচ্চ 15 কে প্রাইম সংখ্যা ধরতে পারেন, তাহলে এই পাশে 15 বসলো তখন। তো 15 এর সাথে 15 তুলনা করলে সি হইতে পারে। এটা হচ্ছে ভুল হইলে। আপনারা তো ভুল থেকেও অধিক চলে গেলেন। প্রশ্ন কি বুঝছি? 15 যেহেতু প্রাইম না, এটাকে ভাঙা যায় 3 5 15, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। আলটিমেটলি এই সংখ্যাগুলোর মধ্যে প্রাইম কে? প্রাইম ফ্যাক্টর 13। তাহলে গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর গ্রেটেস্ট 13 আনলাম, আর লোয়েস্ট হচ্ছে 3। গ্রেটেস্ট 13 আনলাম, তাহলে এই পাশে এটা হচ্ছে 13। এই কোয়ান্টিটিভ এ এখন 13, আর কম্পারিজন করতে বলছে 15 এর সাথে। তো 15 13 থেকে বড়, তার মানে এই জন্য বি বড়। বুঝছি এবার? কোশ্চেন বুঝতে একটু ভুল হয়েছিল। হ্যাঁ 15 এর সাথে। এটা করেন। ওই সি आंसर। বাকিরা করেন। সি সবগুলো পাওয়ার তো সেমই আছে আর আছে। দুটো ইকুয়াল সি ইকুয়াল। তার মানে জিনিসটা দেখেন, আমাদের কোশ্চেনগুলো দেখেন, আমাকে যা জানতে চাইছে, আমরা প্রথমে জানি নরমালি প্রাইম ফ্যাক্টর বা পজিটিভ ফ্যাক্টর বের করার সূত্রটা কি ছিল? পাওয়ারগুলো কি করতাম বলেন, রিপিট করেন। পাওয়ারের সঙ্গে ভাই এক যোগ করে গুণ করতে হবে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে দুইটাই দেওয়া আছে, এটা আর এর জন্য, এটা এস এর জন্য। তো প্রাইম ফ্যাক্টর এখানে দেখা যাচ্ছে যে পাওয়ারগুলো দুইটারই, যে এটা ভিন্ন হইলেও পাওয়ার দুইটারই সমান, তার মানে এক যোগ করে গুণ করলে এটা যা আসবে এটা তাই আসবে, आंसर সি। সো আমরা এটা দেখে आंसर করতে পারবো, জাস্ট পাওয়ারগুলো চেক করতাম আগে, করলে আমরা आंसर করতে পারবো। হ্যাঁ এটা করেন। কোশ্চেন পড়েন, কি চাইছে आंसर করেন। ওকে দেখেন, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে পেস করানোর জন্য, যে এক থেকে ইনক্লুডিং 1 175 সব। আরে ভাই আমরা যখন ফ্যাক্টর বের করি তখন তো এগুলো থাকেই, 1 175, এটা একটা পেস লাগানোর জন্য। আপনাকে বের করতে জাস্ট ফ্যাক্টরস বের করে, তাহলে এখানে ফ্যাক্টরস বের করে পাওয়ারগুলোর সাথে এক যোগ করেন, দ্বিতীয় ভাগ মানে গুণ, আর কি বলে সবগুলো গুণ করে দেন। 3 × 3 3 × 3 = 9, 9 × 2 = 18। সো এইগুলো জিনিসগুলো হচ্ছে আপনি আসলে জিনিসগুলো জানেন কিনা, ঘাবড়ায় যান কিনা, এগুলো জানার জন্য। যেমন আমরা যখন এটা বের করি, আলটিমেটলি কিন্তু এই ফ্যাক্টর বের করা মানেই কিন্তু এখানে 1 দিয়ে ভাগটা নিতেছি, 100 এটা যদি যোগ দিয়ে বের করি এটা নেই। যদি এখানে এক্সক্লুডিং বলতে এই দুইটা বাদ, তাহলে টোটাল থেকে আমি 2 বিয়োগ দিতাম। এইটাই পার্থক্য, ডিফারেন্সটা বুঝছি? জি আচ্ছা, এগুলো অনেক কিছু হোমওয়ার্কের মধ্যে থাকবে, আমরা এগুলো পরে করব। আচ্ছা এটা করেন, এটা কোন সূত্রের মধ্যে পড়ছে এবং কিভাবে করেন? কোন সূত্রের মধ্যে পড়ছে বলেন তো কেউ একজন? লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই লাস্ট মাইনাস ফার্স্ট। কোনটা? লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই 14 প্লাস 1। তাহলে অপরেরটা এই সেম কাজ করেন, দেখেন ইন্টিজার কোনটার বড় সেটা आंसर। একটু বুঝি নাই ভাইয়া, সূত্র কি ছিল বলেন তো ইন্টারভালের? কি বলছিলেন? নর্মাল বাদ। আগে আপনি আমাকে এটার জবাব দেন, ক্লাস করলে এটা সূত্র কি ছিল? মানে এটা তো লেখার কথা খাতায়, কি সূত্র ছিল বলেন? লাস্ট প্লাস বাই 2। লাস্ট বা এটা কি এটা ছিল?
লাস্ট মাইনাস ফার্স্ট বাই ডি প্লাস 1। হ্যাঁ, তো যত দিয়ে ভাগ দিব সেটা নিচে ছিল, আপনি ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। তার মানে এখানে সুন্দর করে বলে দিয়েছে এত থেকে এতর মধ্যে 14 দিয়ে ভাগ যায় কয়টা, এখানে 15 দিয়ে যায়, এটাই এখানে শিখেছি মাত্র 2 দিয়ে যায়, 5 দিয়ে যায়। তো এইটাই জাস্ট হচ্ছে, তার মানে সূত্রটা হচ্ছে লাস্ট মানে হচ্ছে লাস্ট সংখ্যাটা, লাস্ট মাইনাস এই যে ফার্স্ট সংখ্যাটা প্লাস ডিভাইডেড বাই ডি, ডি মানে এখানে 14 প্লাস 1, সেম নিচে হচ্ছে 15 দিতাম। তাহলে যেটার ইন্টিজার ডেটাটা বড় সেটাই আনসার। এটা ক্যালকুলেটর করে দেখেন কোনটা বড়, জানান আমাকে। তাড়াতাড়ি করেন। 16,000 এখানে 15 আছে, 15,000কে 14 দিয়ে, 16,000কে 16 দিয়ে ভাগ দেন, 15 দিয়ে ভাগ দেন না ভাই এ বড়। এবার এই যে এবার ঠিক আছে, থ্যাংক ইউ। এগুলা কোনোটাই ম্যাথ কিন্তু বাদ যাবে না, এগুলা প্রত্যেকটা আমরা কেএমএফ পুরোটাই করব। সো জাস্ট হচ্ছে আজকে একটা ভাইব দিচ্ছি যে আপনারা পারবেন এই জিনিসটা, পরে আমরা এগুলো পুরোটাই হোমওয়ার্ক আকারে দিয়ে করাবো। আচ্ছা, ইউনিট ডিজিট এটা বের করে, এটা না, এটা করেন। রিমাইন্ডার কত হবে চাইছে, রিমাইন্ডার তার মানে আগে পাওয়ারের ইউনিট ডিজিট বের করবেন, সেটাকে 5 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা করেন। কি ভাই 4 করে সবাই এগুলো শিখে পারার কথা, আমরা তো একটু আগে পড়ে আসছি। আচ্ছা, 3 এর পাওয়ারকে কত দিয়ে ভাগ দিব? 4 ভাইয়া। 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে কত থাকে? ভাগ করলে আর কয়টা থাকে? 80 পর্যন্ত চলে যায়, থাকে কত? দুইটা 2 থাকে ভাই, 2 এটাকে 5 থাকে দিয়ে ভাগ 9, দিতে হবে, তার মানে 9 9 বাই বাই 5। 5, তার মানে রিমাইন্ডার কত? 5 দিয়ে একবার 4। যায় আর বাকি থাকে 4। ওকে, যদি এটা পাইরা থাকেন আমরা কয়েকটা ধাপা দিচ্ছি, এগুলো করেন। এটা করেন, কোনটা বড় হবে, এ বড় না বি হবে? ভাই বি। ভালো করে করেন। ভাগ 4 দিয়ে ভাগ দিবেন, ভাগ তাহলে ভাগ থাকে আর কিছু না থাকলে কি ভাই বসাইতে এ হবে? বড়। ইকুয়াল হবে। না বসাইলে কি বসাইতে হবে উপরে? কোনো সংখ্যা নাই, না বসে 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ চলে যায়, তাহলে চলে গেলে কত বসাবো? ইকুয়াল সি হবে। 0 যদি বসাই তাহলে 0 কোনো কিছুর উপরে 0 থাকলে কি থাকে, কি হয় এটা? 1 1 কে 8 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার কত? 1 বুঝতে পারছি। যেটা যদি এখানে 65 থাকতো কত বসাইতাম পাওয়ার? ইকুয়াল হবে आंसर। 65 থাকলে কত বসাইতাম পাওয়ার উপরে? 3 পাওয়ার 1 বসাইতাম। এইভাবেই জিনিসটা কাট করতেছে। 66 থাকলে 2 বসাইতাম, এইভাবেই কাজ করতেছে। কথা কি বুঝছি? আমরা এইভাবে করতে, এটা বের করার। ভাই 1 आंसर। হইতে পারে, বাকিটা করেন, দু একজন করলেই তো বুঝে যাবেন। हाँ 1 आंसर। আপুদের মধ্যে কেউ? ওকে, 8 এর পাওয়ারকে সেম কি করি, কত দিয়ে ভাগ দেই? কত
কত দিয়ে দেই? 4 দিয়ে, তাহলে 4 দিয়ে ভাগ দিবা 7, তাহলে 8 কিউবের ভ্যালু কত? 500 মেবি কত? 12 না? 512 512 কে মেবি হচ্ছে 511 পর্যন্ত 7 দিয়ে ভাগ যায়, তাহলে 1। সো এইরকমই আমরা হচ্ছে আজকে ওকে এগুলো সবই থাকবে, এগুলো আমরা নেক্সট হোমওয়ার্ক আকারে দিব। এই যে দেখেন, এই যে কি শিখাইছিলাম, এই বড় একটা সংখ্যাকে 4 রিমাইন্ডার চাইছে। দেখেন তো কোনটা রিমাইন্ডার বলেন। আমরা 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার চাইছে। দেখেন এখন আমি কি ক্যালকুলেটর ইউজ করব নাকি আমি গেস করব? দেখেই করতে পারবো। আমরা উইল নলেজ তো হইছে নাকি এবার? এটা রিমাইন্ডার এটা তো ডিভাইডেড বাই 4 এখনো आंसर আসে না, কি বলেন? 4 দিয়ে ভাগ করতে গেলে কই সংখ্যা দেখি? লাস্টে জাস্ট 0 কোনো রিমাইন্ডার থাকবে, শুধু দুই সংখ্যা দেখি। দুই সংখ্যা 76 কে 4 দিয়ে ভাগ যায়, 0 রিমাইন্ডার। আচ্ছা 94 যায় না, তার মানে এটা 0 নাম্বার একটু বেশি, ধর 0 না, তো 2 3 যায়, কিন্তু বি বড়। এটাও কি সময় লাগার কথা? কিন্তু যদি আপনি আমার নলেজগুলো গ্যাদার না করতেন, তাহলে দেখেন পুরো সংখ্যাটাকে আগে ভাগ দিতে হতো, তারপরে ক্যালকুলেটর ইউজ করে ভাগ দিয়ে দেখতে হতো রিমাইন্ডার কোনটা আছে কোনটা নাই। এই যে পুরো সংখ্যাটা বের করতে হতো, বাট আমি কিন্তু এখন দেখে আনসার করতে পারতেছি বিকজ অফ এই টেকনিক। এখন বুঝতে পারছি ক্লাস কোনটাতে কিসের সাথে কাজে লাগতেছে। রেসপন্স করেন, বুঝতেছি বেসিকটা কিসের সাথে কিভাবে লাগতেছে কাজে। এই জিনিসগুলো কাজে লাগতে হবে এবং এগুলো প্রত্যেকটাই হচ্ছে কাজে লাগাবো আমরা প্রত্যেকটা। ওকে, সো আমরা আবার বলতেছি আমাদের সিস্টেমটা এটা। আমরা হচ্ছে নেক্সটে হচ্ছে যখন আমরা হোমওয়ার্ক দিব, যে কোয়ান্টের ক্লাস যখন করব, তখন আমরা একটা ক্লাস পুরোপুরি ডেডিকেটেড উপরে, যে হ্যাঁ আপনি এগুলো করে আসেন। যেমন এর মধ্যে দেখেন ম্যাক্সিমাম মেতে আপনার অলরেডি শেষ, আপনি ডেডিকেটেড ভাবে হচ্ছে করাবো। যেমন আমি যদি নিচের দিকে তাকাই, ম্যাক্সিমাম ক্লাসে দেখবেন আজকের ক্লাসে টপিকগুলো আলোচনা হয়ে গেছে। এই যে এগুলা, তারপর এগুলা দুইটা টপিকের উপর, এগুলো সব আবার হোমওয়ার্ক দেওয়া হবে। তার মানে আপনি যদি ঠিকঠাকভাবে ক্লাসের হোমওয়ার্ক করে আসেন, তার মানে কিন্তু এগুলো আবার এগুলোর উপরে ক্লাস হবে। সো আপনি হোমওয়ার্কের মাধ্যমে আবার কেএমএফ দেখেন 23টা পেজের টোটাল কেএমএফ এর সব করানো হইতেছে। তার মানে কেএমএফ এবং 5LB আসলে আপনি রেগুলারলি হচ্ছে এটা অভ্যস্ত হয়ে গেছেন। তার মানে এই যে আজকে যা করেছি সেগুলো আবার করবেন, এগুলো করার সুযোগ দেওয়া হবে। আপনার টার্গেট থাকবে আজকের টপিকগুলো হালকা পাতলা দেখা, ম্যাথ যদি নাও করেন পরের ক্লাসের হোমওয়ার্কটা যেভাবে হোক শেষ করা। বুঝতে পারছি? ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে, কারো কোনো অবজেকশন আছে? মানে বুঝি না এরকম কিছু? ওকে, তাহলে হোমওয়ার্ক করে আইসেন। আর ক্লাস, আমার ক্লাস কি বুঝতেছেন সবাই? স্যাটিসফাই? বুঝতেছি তো নাকি? কনফার্ম করে না যে কথা বলে না, বুঝছি তো ক্লাস নাকি ম্যাথের? জি হ্যাঁ। ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে।